হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি স্পেশাল ইংরেজির দ্বিতীয় গানশট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য যেই 22টা টপিক ছিল গুরুত্বপূর্ণ ইংরেজির, সেই 22টা টপিকের 7টা টপিক কমপ্লিট করেছি। আজকের ক্লাসেও আমি টোটাল 7টা টপিক কমপ্লিট করব। এখন কথা হচ্ছে, তোমাদের পরীক্ষা আগামী 19 তারিখ, তাহলে তোমাদের হাতে তো একদম সময় নেই। সো বাকি যে টপিকগুলো আছে, বাকি যে 7টা টপিক, সেই 7টা টপিক তো আর শেষ করা হলো না, তাই না? তো এই 7টা টপিকের মধ্যে মূলত তোমার যে মেমোরাইজিং পার্টগুলো, সিনোনিম, স্পেলিং, তারপর প্রিপোজিশন, এই টপিকগুলো আছে। আর এই যে আমি গত 7টা টপিক এবং আজকে যে 7টা টপিক পড়াবো, টোটাল 14টা টপিকের মধ্যে তোমার পুরো গ্রামারের যে টপিকটা সেটা কমপ্লিট। এখন বাকি যে 7টা টপিক আছে, সেই 7টা টপিক থেকে 2 বা 3টা কোশ্চেন থাকতে পারে। তো তোমরা যারা সিনোনিম, অ্যান্টোনিম পারো, স্পেলিং পারো, প্রিপোজিশন পারো, তাদের জন্য সেই 2 বা 3টা এমসিকিউ সমাধান করা খুব একটা কঠিন হবে না। সো এটাই হতে যাচ্ছে তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি স্পেশাল ইংরেজির লাস্ট গানশট ক্লাস। এখন দেখা যাক আজকের ক্লাসে আমি যে 7টা টপিক নিয়ে আলোচনা করব, সেই 7টা টপিকের মধ্যে কি কি আছে। প্রথমেই বললাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য গ্রামারের সমস্ত টপিক এই ক্লাসের মাধ্যমে শেষ হয়ে যাবে। আগে 7টা টপিক ছিল, আর আজকের ক্লাসে যে 7টা টপিক আছে তার মধ্যে নাম্বার, সাবস্টিটিউশন, ডিগ্রি অফ কম্পারিজন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এখানে এগ্রিমেন্ট বানাটা বল, ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস এবং গ্রুপ ভার্বস, এই 7টা টপিক নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আমরা আরও একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জেন্ডার। জেন্ডার টপিকটাও কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। প্রথমেই নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রশ্ন আসে। আর আজকের ক্লাসে কিন্তু আমি বিসিএস এর কোশ্চেনগুলো সমাধান করব, অনেক বেশি বিসিএস এর কোশ্চেন সমাধান করব। কারণ এখানে দেখো, বিসিএস এর যে কোশ্চেন সলভিং টপিকটা আছে, এটা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ ইংলিশ টপিকের সাজেশনের মধ্যে দেওয়া ছিল। আর এই টপিকটাও কিন্তু আমি গত ক্লাসেও বিসিএস এর কোশ্চেন সলভ করেছি, আজকের ক্লাসেও বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করব। তাহলে কিন্তু ওই টপিকটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। এক কথায় তোমার শুধু মেমোরাইজিং পার্টটা বাকি আছে, সেটা তোমরা একটু নিজেরা পড়ে নিব। সিনোনিম, স্পেলিং, তারপর হচ্ছে প্রিপোজিশন, সাফিক্স, প্রিফিক্স, এগুলো। আর স্পেলিংটা তোমার পড়তে হবে না, স্পেলিংটা তোমার মুখস্থ বা কিছুই করতে হবে না। এটার জন্য একটা ক্লাস আছে আমাদের ইউটিউবে, যেটা দিয়ে তুমি স্পেলিং মুখস্থ ছাড়া যে কোনো দুনিয়ার যে কোনো স্পেলিং তুমি ইজিলি সলভ করতে পারবা। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যাও না কেন, তুমি স্পেলিং থেকে যেই প্রশ্নগুলো আসবে সেটা তো অবশ্যই 4টা অপশন থাকবে, তাই না? কারণ এই পরীক্ষাগুলোতে তো এমসিকিউ টাইপের পরীক্ষা হয়। তো ওই পরীক্ষাগুলোতে 4টা অপশন থাকবে, আর 4টা অপশন যেখানে যেখানে আছে স্পেলিংয়ের জন্য, সেখানে সেখানে তুমি স্পেলিংয়ের সমস্ত স্পেলিং একদম ইজিলি উত্তর করতে পারবা। স্পেলিং ক্লাসের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তোমরা যারা স্পেলিং এ দুর্বল বা স্পেলিং নিয়ে চিন্তিত আছো, তারা চাইলে ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে স্পেলিং এর ক্লাসটি করে নিতে পারো। ওকে, তো শুরু করা যাক। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, সেখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম। তার মানে এই যে শব্দটা, এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার। এখন এখান থেকে তোমার জানার বিষয় হচ্ছে, যে কোনো শব্দের শেষে যদি ইউএম থাকে, তাহলে সেটাই হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার। সাপোজ তোমরা একটা যেটা পড়ছো সেটা হচ্ছে ডেটাম। ডেটাম যে শব্দটা, এটাও কিন্তু সিঙ্গুলার। ডেটাম কি সিঙ্গুলার নাম্বার। এখন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার বলতে কি বোঝায়? সিঙ্গুলার মানে সিঙ্গুলার দিয়ে বোঝা যাচ্ছে যে সিঙ্গেল, একটা সিঙ্গেল বস্তু বা একটা সিঙ্গেল ব্যক্তি। আর প্লুরাল নাম্বার মানে হচ্ছে একের অধিক, সেটা 2 হতে পারে, 3 হতে পারে। যেরকম আই কে বলা হয় ফার্স্ট পারসন সিঙ্গুলার, হি কে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার, এবং ইউ কে বলা হয় সেকেন্ড পারসন সিঙ্গুলার। আবার এই ইউটা আবার সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, কারণ ইউ দ্বারা যখন তুমি বোঝাই তখন হচ্ছে সিঙ্গুলার, কারণ একজনকে বোঝাচ্ছে, আর যখন তোমরা বোঝাই তখন সেটা প্লুরাল হয়ে যায়। এটাই হচ্ছে নাম্বারের দুইটা বিষয়, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। একটা হচ্ছে একটি বস্তু বা একটি ব্যক্তি, আর একটা হচ্ছে একের অধিক ব্যক্তি বা বস্তু। এটাই হচ্ছে এই নাম্বারের কনসেপ্ট। এখন তোমাকে দেখতে হবে যে কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যে পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসবে, সেটার মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল 2 ক্যাটাগরির প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে প্লুরাল নাম্বার চাচ্ছে, পরীক্ষার মধ্যে সিঙ্গুলার নাম্বারও চাইতে পারে। দুইটাই একদম 50-50 গুরুত্বপূর্ণ, অর্থাৎ সিঙ্গুলারও আসতে পারে, প্লুরালও আসতে পারে। কোনো প্রকার এখানে একটা বেশি পড়বে আর একটা কম পড়বে এমন কোনো ওয়ে এখানে নাই, ঠিক আছে? ওকে, তো নর্মালি তোমরা জানো সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে যে ওয়ার্ডটা সিঙ্গুলার থাকে সেটাকে প্লুরাল করার জন্য আমরা এস বা ইএস যুক্ত করে থাকি, তাই না? এখন এস বা ইএস যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যায়। আর ভার্বের সাথে যখন আমরা এস বা ইএস যুক্ত করি তখন কি হয়? সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে ইন্ডিকেট করে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যে ভার্বটা থাকে সেটা প্রেজেন্ট টেন্সে হলে এস বা ইএস যুক্ত করতে হয়। তো এস বা ইএস কখন যুক্ত হচ্ছে? যখন কোনো ওয়ার্ডকে আমরা প্লুরাল করছি তখন সেটার সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে। আর এটা হচ্ছে সার্বজনীন স্বীকৃত, সকল ওয়ার্ডের সাথে তুমি এটা যুক্ত করতে পারো, যুক্ত করলে তুমি সেটাকে প্লুরাল করতে পারো। বাট কিছু কিছু ক্ষেত্রে এগুলোর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিয়ম থাকে, যেগুলো দিয়ে আমরা সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বার করে থাকি। আর আজকের ক্লাসে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলাই দেখব। যেরকম এখানে ওভাম আছে, ওভাম যে শব্দটা, সেই শব্দের শেষে কি আছে? ইউএম আছে, রাইট? তো ইউএম যুক্ত যতগুলো শব্দ আছে, সেই
শব্দগুলো হচ্ছে সিঙ্গুলার, এবং এই সিঙ্গুলার নাম্বারগুলোকে যখন তুমি প্লুরাল নাম্বার করবা তখন এই ইউএমটাকে উঠাই দিতে হবে। এই ইউএমটাকে উঠাই দিয়ে ইউএম এর পরিবর্তে তুমি জাস্ট একটা এ ইউজ করবা। কি ইউজ করছো? একটা এ ইউজ করছো। আর আমি যেটা বললাম প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ওয়ার্ডের ক্ষেত্রে আর কি, এস বা ইএস যুক্ত হয়, অথবা আই ই এস এরকমও হয়ে থাকে, তাই না? তার মানে এই যে ওবাম যেটা আছে, এই ওবামটাকে তুমি এস বাই ইএস দিয়েও প্লুরাল করতে পারবা। কিন্তু বললামই তো, এমন অনেক শব্দ আছে যেগুলোকে ব্যতিক্রম ওয়েতে আমরা কি করি? প্লুরাল করে থাকি। তার মানে এখানে যে আমি ইউএম এর পরিবর্তে এটা লিখছি না, এটা যদি অপশনে থাকে এবং এস বাই ইএস যুক্ত যদি কোনো অপশন থাকে, তাহলে সেই অপশনটা আমরা নিব না। আমরা কোনটা নিব? এটাকে নিব। ক্লিয়ার? তাহলে এখানে যে অপশনগুলো আছে সেখানে দেখো, একটা হচ্ছে ওবামস, আর একটা হচ্ছে ওবামেস, একটা হচ্ছে ওবামস, একটা হচ্ছে ওবা। সঠিক উত্তর কোনটা হবে? দেখো এইটার কথা কিন্তু আমি বললাম যে এস বাই এস যুক্ত হতে পারে। ওবাম যে শব্দটা ছিল সেটার সাথে এস যুক্ত হয়েছে, এটা কিন্তু গৃহীত। এটা যে গৃহীত না এমন না, কিন্তু এই প্রশ্নে অপশনে আছে কি? ওবা, অর্থাৎ ইউএমটা উঠিয়ে দিয়ে এ ব্যবহার করা হয়েছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ডি নাম্বারটা। এখন তুমি প্রশ্ন করতে পারো সিটা যেহেতু গৃহীত তাহলে বিটা কেন গৃহীত না? কারণ ওবামের পরে ইএস আছে, আর ইএস কি সব ক্ষেত্রে ব্যবহৃত হয় না। ইএস এরও কিছু রুলস আছে, টিএস থাকে বা এস থাকে, তখন কিন্তু আমরা ইএসটা ব্যবহার করে থাকি। এখানে কিন্তু আমরা ইএসটা ব্যবহার করতে পারবো না। সো যদি এখানে ওভা না থাকতো তাহলে ওভামস তুমি দিতে পারতা, বাট এখানে ওভা আছে, সো তোমাকে উত্তর কোনটা করতে হবে? ওভা করতে হবে। ক্লিয়ার? এরকম আরো কিছু শব্দ আছে, দেখো ডেটাম, তারপর এজেন্ডা, তারপর অপটিমাম, অ্যাকুইডিয়া। এখানে দেখো দুইটা প্লোরাল দুইটা সিঙ্গুলার আছে। কোনটা প্লোরাল কোনটা সিঙ্গুলার বলো তো? যেগুলোতে ইউএম আছে সেগুলো হচ্ছে কি? সিঙ্গুলার নাম্বার। সো ডেটাম এটা হচ্ছে একটা সিঙ্গুলার, এদিক দিয়ে অপটিমাম এটা হচ্ছে কি? সিঙ্গুলার নাম্বার। এখন এই যে দুইটা শব্দকে যদি আমি প্লোরাল করি তাহলে কি হবে? এটা কি হয়ে যাবে? ডাটা বা ডেটা। তারপর এখানে যে অপটিমাম আছে এটা কি হয়ে যাবে? ইউএমটাকে উঠিয়ে দিলে অপটিমাম। তাহলে এখানে যে এজেন্ডা এবং অ্যাকুইরিয়া আছে, এই দুইটা শব্দের সিঙ্গুলার ফর্ম কি হবে? জাস্ট এজেন্ডার সাথে কি হবে? ইউএম যুক্ত হয়ে এজেন্ডাম হয়ে যাবে, আর অ্যাকুইরিয়ার সাথে ইউএম যুক্ত হয়ে কি হয়ে যাবে? অ্যাকুইরিয়াম হয়ে যাবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এই যে আমরা এটা ব্যবহার করেছি কিসের পরিবর্তে? ইউএম এর পরিবর্তে ব্যবহার করছি না। সো এখান থেকে কিন্তু আমাদের এই এটা উঠে যাবে। এটাকে উঠিয়ে দিয়ে আমাদেরকে সিঙ্গুলার করতে হবে। সাপোজ আমি যদি এজেন্ডাকে সিঙ্গুলার করি তাহলে কি হবে? এজেন, এটা উঠে গিয়ে ইউএম যুক্ত হবে এজেন্ডাম। এবার আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ রেফারেন্ডাম। দেখতেই আছো এখানে কি আছে? ইউএম আছে। সো ইউএম যেহেতু, তার মানে এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার। এখন এই নাম্বারটাকে আমরা প্লুরাল করবো। এখানে যদি প্লুরাল উল্লেখ নাও থাকতো তাও আমরা বুঝতে পারতাম যে এখানে চাচ্ছে কি? প্লুরাল চাচ্ছে, কারণ এটা একটা সিঙ্গুলার নাম্বার। ইউএম থাকলে কি করতে হয়? ইউএমটাকে উঠিয়ে দিয়ে জাস্ট সেখানে আমাদের একটা এ রিপ্লেস করে দিতে হয়। তাহলে এখানে কোনটাতে এ আছে শুধু দেখো তো? রেফারেন্ডা, বি নাম্বার অপশনে। তার মানে রেফারেন্ডামের প্লুরাল ফর্ম হচ্ছে রেফারেন্ডা। রেফারেন্ডামস কি হয়? হ্যাঁ হয়, বাট এখানে কোনটা আছে? ইউএম উঠিয়ে এ আছে। সো আমরা কোনটা গ্রহণ করব? এই বি নাম্বার অপশনটাকে গ্রহণ করব। ক্লিয়ার? ইরাটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ। এই ইরাটা এটা একটা প্লুরাল ফর্ম, তাহলে এটা সিঙ্গুলার ফর্ম কোনটা হবে? যেহেতু এখানে এ আছে তার মানে বুঝতেছো যে এটা পরিবর্তন করে আমরা যদি ইউএম বসিয়ে দেই তাহলে সেটা কি হয়ে যাবে? প্লুরাল ফর্ম হয়ে যাবে। তাহলে ইরেটাম কোথায় আছে? সি নাম্বার অপশনে। সঠিক উত্তর কি হবে? ইরাটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইরেটাম। ক্লিয়ার? দ্য প্লুরাল ফর্ম অফ ফিনোমিনন। এখানে দেখো এটার মধ্যে কিন্তু আর ইউএম নাই, বাট এখানে একটা ও এন আছে। তো এই জিনিসটা দিয়েও শিখে রাখো, ইউএম ও এন এগুলো যেগুলো শব্দের শেষে থাকবে সবগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর এই ও এন এর পরিবর্তেও তোমাকে কি ব্যবহার করতে হবে? একটা এ ব্যবহার করতে হবে। দুইটা কিন্তু একই সেম ক্যাটাগরি। ইউএম এর ক্ষেত্রেও আমরা কি করছি? ইউএমটাকে উঠিয়ে দিয়ে প্লুরাল করার জন্য আমরা এ ব্যবহার করছি, ওএনটাকে উঠিয়ে দিয়ে আমরা প্লুরাল করার জন্য এ ব্যবহার করছি। এখানে ফেনোমেনন যে শব্দটা আছে এটার প্লুরাল ফর্ম কি হবে? ফেনোমেনা। কোথায় আছে? বি নাম্বার অপশনে। তাহলে সঠিক উত্তর কি হবে? বি নাম্বার অপশন, ফেনোমেনা। এর পরের প্রশ্ন, দ্য প্লুরাল অফ বেসিস। এই শব্দটাও কিন্তু সিঙ্গুলার নাম্বার। যদি আমরা প্লুরাল হইতো তাহলে নর্মালি এরকম থাকতো, তাই না? বেসি, তারপরে আই ইএস এরকম থাকতো, কিন্তু এখানে একটা এস আছে, কারণ এই ধরনের শব্দ তো হয় না। বেসি বলতে কোনো শব্দ আছে না, আর প্রশ্নে তো লেখাই থাকবে যে কোনটা প্লুরাল ফর্ম কোনটা সিঙ্গুলার ফর্ম। তোমাকে জাস্ট যেটা বলা থাকবে সেটার বিপরীতটা খুঁজতে হবে। এখানে সিঙ্গুলার বলা আছে, সেটার কি খুঁজতে হচ্ছে? প্লুরাল তোমাকে খুঁজতে হচ্ছে। দ্য প্লুরাল অফ বেসিস, এই শব্দটার প্লুরাল ফর্ম কি হবে? এই জায়গায় তোমাকে জানতে হবে ইজ যেটা, যদি কোনো শব্দের শেষে আয়াস থাকে তাহলে সেই আয়াসটা পরিবর্তিত হয়ে কি হবে? ইএস ব্যবহৃত হবে। তাহলে যেখানে আয়াসের পরিবর্তে ইএস আছে সেই অপশনটাই সঠিক উত্তর হবে। এখানে দেখো বেসিস এরপরে কিন্তু ইএস ব্যবহার করছে, এটা কি সপ্তম আনসার? না, এই আয়াসটাকে আগে উঠাতে হবে। থাকে কি? আয়াসটাকে উঠাই দিলে বেস থাকে, এরপরে আমাদেরকে ইএস যুক্ত করতে হবে, তারপরে না হবে এটার প্লুরাল ফর্ম। এই আয়াসটাকে আমরা কি রাখতেই পারবো না,
তাহলে এটা কোথায় আছে? সি নাম্বার অপশনে বেসিস। তাহলে উত্তরটা কি হবে? সি নাম্বারটা। এটাও হবে না, এটাও হবে না। কারণ কি? এখানে এস উঠাইছে কিন্তু আইটাকে উঠাই নাই, আমাদের আই এবং এস দুইটাকেই উঠাতে হবে। সো বি নাম্বার অপশনটা হচ্ছে না। ডি নাম্বার অপশনে কি আছে? ডি নাম্বার অপশনে আইএস তো আছেই, শুধুমাত্র একটা এস যুক্ত করছে, কিন্তু শর্ত কি? ই এস যুক্ত করতে হবে। ক্লিয়ার? এরকম আরো কিছু শব্দ এখানে দেওয়া আছে, দেখো। ওয়াসিস, তারপর ক্রাইসিস, তারপর সাইনোপসিস, অ্যানালাইসিস, হাইপোথিসিস। এই শব্দগুলোকে যদি তুমি প্লুরাল করো তাহলে কি করতে হবে? এই যে ক্রাইসিসের আইএস উঠাই দিয়ে সেটা কি হয়ে যাবে? ক্রাইসিস হয়ে যাবে। সাইনোপসিসের আইএস উঠাই দিয়ে সেটা কি হয়ে যাবে? সাইনপস হয়ে যাবে। হাইপোথিসিসের আইএস উঠালে সেটা হাইপোথিসিস হয়ে যাবে। একই বিষয়, জাস্ট আইএসটাকে উঠিয়ে দিয়ে তোমাকে কি ব্যবহার করতে হবে? ইএস ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ক্রাইসিস ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ। তাহলে ক্রাইসিসটা কি এখন? সিঙ্গুলার। এখন কার সিঙ্গুলার ফর্ম সেটা তোমাকে জানতে হবে। জাস্ট আইএসটাকে উঠিয়ে দিয়ে তোমাকে কি করতে হবে? ইএসটা ব্যবহার করতে হবে। আইএসটা কোথায় উঠাইছে দেখো তো। আইএসটা শুধুমাত্র এখান থেকে উঠাইছে, তুমি ভালো করে দেখবে, এখানে কিন্তু দুইটা আইএস আছে। প্রথমে ক্রাই, তারপর সিস। তো সিসের যে আইএসটা আছে সেই আইএসটাকে উঠানো হয়েছে এখান থেকে। তাহলে সঠিক উত্তর কি হবে? এ নাম্বারটা। বাকিগুলো দেখো, বাকিগুলোর ক্ষেত্রে কি আইএস উঠানো হয়েছে? না। সো এই জিনিসটা কিন্তু ভালো করে খেয়াল রাখবা। অনেক সময় আবার তোমরা এই আইএসটা উঠাই দেবে, এই আইএসটা, দুইটা আইএসের কথাই ভাববা, দুইটা আইএস না। শেষের আইএসটা উঠিয়ে কি হবে? সেখানে ইএস ব্যবহৃত হবে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফোকাস? ফোকাসের ক্ষেত্রে লাস্টে কি আছে? ইউএস আছে। এতক্ষণ আমরা কি পড়ছিলাম? ইউএম পড়ছি, আইএস পড়ছি, আরেকটা কি? ওএন পড়ছি। এখন আবার ইউএস। কোন শব্দ শেষে যদি ইউএস থাকে তাহলে সেম ভাবে এই ইউএসটাকে উঠাই দিতে হবে। এখানে আমরা যেরকম ইউএম, আইএস, ওএন সবগুলোকে উঠাইছি না, সেম ভাবে ইউএসটাকে উঠাই দিতে হবে। আর এই জায়গায় ইউএস উঠে গিয়ে কি হবে? আই ব্যবহৃত হবে, শুধুমাত্র আই ব্যবহৃত হবে, আর কিছুই না। তাহলে এটা কোথায় আসে? সি নাম্বার অপশনে, এফ ও সি আই। তাহলে এটাই হচ্ছে মেনলি ফোকাসের প্লুরাল ফর্ম। এখানে যে ফোকাসের শব্দটা আছে এটাও কিন্তু গ্রহণযোগ্য, কিন্তু এর থেকেও বেশি গ্রহণযোগ্য কোনটা? ইউএস উঠে গিয়ে কি হবে? আই ব্যবহৃত হবে। আর এটাই হলে কি হবে? সেটা প্লুরাল ফর্ম হয়ে যাবে। এরকম আরো কিছু শব্দ আছে, নিউক্লিয়াস, সিলেবাস, অ্যালুমনাই এবং স্টিমুলাস। এই শব্দগুলোর ক্ষেত্রে কি হবে? ইউএস গুলো উঠে যাবে। দেখো এই চারটা শব্দের মধ্যে এই অ্যালুমনাই যে শব্দটা, এটা কিন্তু এখানে প্লুরাল ফর্মে আছে। এটা কিন্তু আর এখানে সিঙ্গুলার ফর্ম নাই, কারণ এখানে কি ইউএস আছে না। যদি ইউএস থাকতো তাহলে সেটা কি হতো? সিঙ্গুলার ফর্ম হতো। তাহলে এটাকে যদি তুমি সিঙ্গুলার করো তাহলে কি হয়ে যাবে? অ্যালুমনাস। আর স্টিমুলাসের প্লুরাল ফর্ম কি হবে? স্টিমুলাই। সিলেবাসের প্লুরাল ফর্ম কি হবে? সিলেবাই। কারণ ইউএসটাকে উঠাই দিয়ে আই ব্যবহার করলে সেটা কি হয়ে যাবে? সিলেবাই। ক্লিয়ার? দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাপেন্ডিক্স। এইটা দেখো, যেহেতু এখানে প্লুরাল ফর্ম বলছে তার মানে এটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম এবং এটার প্লুরাল ফর্মটাকে তোমাকে বুঝতে হবে। এই ওয়ার্ডের শেষে কি আছে? আইএক্স আছে। যদি কোনো ওয়ার্ডের শেষে আইএক্স থাকে বা ইএক্স থাকে, সেই ওয়ার্ডগুলোর আইএক্স এবং ইএক্স উঠিয়ে দিয়ে তোমাকে কি ব্যবহার করতে হবে? আই সি ই এস। দেখো এই আইএক্স এবং ইএক্স থাকা যে কথা, এটার উচ্চারণটা কিন্তু সেরকমই হয়। তো আইএক্স এবং ইএক্স থাকলে কোনো শব্দের শেষে সেটাকে উঠিয়ে দিয়ে তোমাকে কি করতে হবে? আইসিইএস যুক্ত করতে হবে, তাহলে সেটা কি হয়ে যাবে? প্লুরাল ফর্ম হয়ে যাবে। তাহলে অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম কি হবে? সি নাম্বারটা, অ্যাপেন্ডিসাস। ক্লিয়ার? এটা কিন্তু আবার প্লুরাল ফর্ম না, কারণ এখানে আইএক্সটাকে উঠায় নেয়, আইএক্সটাকে না উঠিয়ে ইএস যুক্ত করে দিয়েছে। এরকম আরো কিছু শব্দ দেখো, ইন্ডেক্স, ভার্টেক্স, ম্যাট্রিক্স, অ্যাপেক্স। সবগুলোর ক্ষেত্রে কি হবে? ইএক্স উঠে যাবে এখান থেকে ইএক্স উঠবে, এখান থেকে ইএক্স উঠবে, এখান থেকে আইএক্স উঠে আইসিএস যুক্ত হবে, যুক্ত হয়ে সেটা কি হবে? প্লুরাল ফর্ম হবে। আর এখানে সবগুলোই কি? সিঙ্গুলার ফর্ম। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম? এখন তোমার এখানে চারটা ওয়ার্ড আছে, সেই চারটা ওয়ার্ডের মধ্যে তোমার কোনটা সিঙ্গুলার ফর্ম সেটা তোমাকে বুঝতে হবে। কোনটা সিঙ্গুলার ফর্ম বলো তো? সি নাম্বারটা, কারণ এখানে কি আছে? শব্দের শেষে ইউএস আছে। আর এই যে এজেন্ডা, এটা কি প্লুরাল ফর্ম? কিসের প্লুরাল ফর্ম? এজেন্ডামের প্লুরাল ফর্ম। তারপর ওয়াসিস, এটা কিসের প্লুরাল ফর্ম? দেখো এখানে ইএস আছে। যদি তোমাকে বলতো কখনো ওয়াসিসের সিঙ্গুলার ফর্ম কি, তুমি ইজিলি ক্রিয়েট করতে পারতা, মানে ইজিলি আনসার করতে পারতা। কিভাবে করতে পারতা বলো তো? এখানে ওয়াসিস আছে, লাস্টে ইএসটাকে উঠাই দিবা, উঠাই দেওয়া কি ব্যবহার করবা? ইএস কিসের পরিবর্তে ব্যবহৃত হয়? যদি কোনো শব্দের শেষে আইএস থাকে সেই আইএস এর পরিবর্তে ইএস ব্যবহার করতে হয়, তাহলে এটার উত্তর কি হয়ে যাচ্ছে? ওয়াসেস হয়ে যাচ্ছে। আর রেডিয়াসের প্লুরাল ফর্ম কি হবে বলতো? রেডিয়াসের প্লুরাল ফর্ম হবে আর এ ডি ডাবল আই। এই আইটা কিসের পরিবর্তে হয়েছে? ইউএস এর পরিবর্তে হয়েছে। ক্লিয়ার? তবে এখানে দেখো জিনাস যে শব্দটা, এই শব্দটা কিন্তু একটু ব্যতিক্রম। এই শব্দের যে সিঙ্গুলার ফর্মটা সেটা কি হয়ে যাচ্ছে? সেটা কিন্তু জনরা হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে ইউএস আছে, কিন্তু এই ইউএস এর পরিবর্তে এই জায়গায় কি হচ্ছে? জেনি না হয়ে সেটা জনরা হয়ে যাচ্ছে। এটা একদম মুখস্থ রাখবা। জেনাস হচ্ছে সিঙ্গুলার, আর জেনাসের যে প্লুরাল ফর্ম হচ্ছে সেটা হচ্ছে জনরা। হুইচ ওয়ান ইজ প্লুরাল? এখন বলতে হবে প্লুরাল কোনটা। দেখো সবগুলো শেষে এস আছে, আর তুমি জানো যে এস বা ইএস যুক্ত থাকলেই সেটা প্লুরাল হয়ে যায়, তাই না? কিন্তু এটা ভুল যায়।
কারণ সব ক্ষেত্রেই অ্যাজ বা ইএস যুক্ত থাকলে সেটা প্লুরাল হয় না। যেরকম দেখো এখানে প্রিন্সেস, তারপর এখানে প্রিন্সেস, এরপর এখানে ম্যাট্রেস, এখানে নিউজ, এখানে মিস্ট্রেস আছে। কোনো শব্দের শেষে যদি ডাবল এস থাকে তাহলে সেটা কখনোই কি প্লুরাল ফর্ম না, সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। এই প্রিন্সেস হচ্ছে রাজকন্যা, যেটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তারপর এখানে মিস্ট্রেস হচ্ছে শিক্ষিকা, একজনকে বোঝাচ্ছে, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। আর ম্যাট্রেস কাকে বোঝানো হয়? জাজিম বা কম্বল এই ধরনের শব্দকে ম্যাট্রেস বলা হয় থাকে। এটাও কি একটা বস্তুই বোঝাচ্ছে, সিঙ্গুলার। আর নিউজ এই শব্দটা কি এখানে একটা এস আছে, বাট তুমি কি জানো দেখতে এটা প্লুরাল হলেও নিউজ সবসময় কি সিঙ্গুলার, আর এটা কি একটা আনকাউন্টেবল নাউন। সো লাস্টলি যে অপশনটা বাকি থাকে সেটা হচ্ছে বি নাম্বার, প্রিন্সেস। প্রিন্স একটা শব্দ এবং সেটার সাথে এস যুক্ত করা হয়েছে। এখানে কিন্তু রাজপুত্রের ইংরেজি শব্দটাকে প্লুরাল করে রাজপুত্ররা করা হয়েছে। প্রিন্স ছিল, এটার সাথে এস যুক্ত হয়ে এখন কি হয়ে গেছে, প্রিন্সেস হয়ে গেছে। দুইটার প্রনাউন্সিয়েশন সেম হলেও অর্থ কিন্তু আলাদা। আর এইটার যেই প্লুরাল ফর্ম সেটা কি হবে, এখানে ডাবল এস আছে না, ডাবল এস এর পরে আরও একটা ইএস যুক্ত হবে, তারপরে প্রিন্সেসেসের প্লুরাল ফর্ম হবে। ক্লিয়ার? এরপরে যেই প্রশ্নটা সেখানে বলা হয়েছে দ্য প্লুরাল ফর্ম অফ ডোর্ফ। এই যে ডোর্ফ শব্দটা এটার অর্থ হচ্ছে বামন। তো এখানে ডোর্ফের যে প্লুরাল ফর্ম সেটা কি হবে, অর্থাৎ বামনরা কোনটা হবে? যদি কোনো শব্দের শেষে এফ থাকে বা ইএফ থাকে তাহলে সেই ইএফ এবং এফ এর পরিবর্তে কি ব্যবহৃত হয় জানো? বি ব্যবহৃত হয়। আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু খাতায় নোট করে ফেলো। এখানে এফ এবং এখানে যে ইএফ আছে সেগুলোর পরিবর্তে কি ব্যবহৃত হবে? বি ব্যবহৃত হবে, এবং তারপরে সেখানে ইএস যুক্ত হবে। আগে এফ এবং ইএফকে উঠাতে হবে, উঠিয়ে তোমাকে বি ব্যবহার করতে হবে, তারপর প্লুরাল করার জন্য ইএস যুক্ত করতে হবে। তো এখানে কিছু শব্দ আছে যেগুলোর ক্ষেত্রে এফ এবং ইএফ থাকে, থাকার পরেও সেটার সাথে এস যুক্ত হয়, কিন্তু সেগুলো খুব কম। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার কি করতে হবে, এফ এবং ইএফ উঠিয়ে দিয়ে বি ব্যবহার করতে হবে এবং সেখানে ইএস যুক্ত করতে হবে। তাহলে এটার যে প্লুরাল ফর্মটা সেটা হচ্ছে কি ডোরস। এই যে এখানে কিছু শব্দ আছে, দেখো যে কোনগুলোর ক্ষেত্রে তোমার এফ কে উঠিয়ে দিয়ে বি ব্যবহার করতে হবে, তারপর ইয়েস, আর কোনগুলোর ক্ষেত্রে জাস্ট এস ব্যবহার করলেই তোমার সেটার উত্তর হয়ে যাবে। এই যে নাইফ আছে, থিফ আছে, ওলফ আছে, কালফ, তারপরে শেলফ, তারপর লাইফ, লিভ, এই শব্দগুলোর শেষে তোমার কি করতে হবে, জাস্ট বি ইএস ব্যবহার করতে হবে। কি উঠিয়ে? এফটাকে উঠিয়ে। এখানে শেলফ যেরকম, আরেকটা আছে সেলফ, এই দুইটার ক্ষেত্রেও কিন্তু এফ উঠে গিয়ে কি হবে, প্লুরাল করার জন্য বি ইএস ব্যবহার করতে হবে। আর এমনিতে প্রুফ, তারপর রুফ, তারপর গালফ, তারপর চিফ, তারপর ব্রিফ, তারপর ক্লিফ, এগুলো শব্দের শেষে শুধুমাত্র একটা এস যুক্ত করলেই সেটার প্লুরাল ফর্ম হয়ে যাবে। হুইচ ওয়ান ইজ আ সিঙ্গুলার নাম্বার। এতক্ষণ শুধু প্লুরাল পড়ছো, এখন তোমার প্রশ্নের মধ্যে সিঙ্গুলার নাম্বার কোনটা সেটা জানতে চাচ্ছে। এই জন্যই বলছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিঙ্গুলার প্লুরাল দুইটাই আসতে পারে। তাহলে এখানে কোনটা সিঙ্গুলার নাম্বার হবে? এই যে লাস্টে ওএন আছে, তার মানে এটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর এমনিতে তুমি জানো যে ফিনোমিনন হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার। ফিনোমিননের যেই প্লুরাল নাম্বার সেটা কি হবে, ফিনোমেনা, কারণ ওএন থাকলে সেটা উঠে গিয়ে কি হবে, এ যুক্ত হয়ে যাবে, তাই না? আর এখানে দেখো ক্রাইটেরিয়া, এখানে এ আছে, তার মানে এইটার যে প্লুরাল ফর্মটা সেটা কি হবে, ক্রাইটেরিয়া। এখানে ওএন উঠে গিয়ে কি ব্যবহৃত হয়েছে, এ ব্যবহৃত হয়েছে। আর ইরেটা কিসের প্লুরাল ফর্ম ছিল, ইরের টার্মের প্লুরাল ফর্ম ছিল, তাহলে এখানে কি হবে, এটা জাস্ট ইরেটা এ উঠে গিয়ে সেখানে ইউএম যুক্ত হবে, তাহলে কি হয়ে যাবে, ইরেটাম। আর ডেটা কিসের প্লুরাল ফর্ম, ডেটামের প্লুরাল ফর্ম। দ্য সিঙ্গুলার ফর্ম অফ অ্যাপেন্ডিসেস ইজ, এই জায়গায় দেখো অ্যাপেন্ডিসেস আছে, অর্থাৎ এখানে ICES, এটা দিয়ে কি করা হয়েছে, এই প্লুরাল শব্দটাকে করা হয়েছে। এখন এইটার সিঙ্গুলার চাইছে, আর তুমি কি জানো কোনো শব্দের শেষে যদি IX বা EX থাকে তাহলে সেই শব্দটার ক্ষেত্রে IX এবং EX উঠে গিয়ে ICES যুক্ত হয়ে সেটাকে প্লুরাল করতে হয়, তাই না? তাহলে এটা যেহেতু ICES যুক্ত করে প্লুরাল করা হয়েছে, তাহলে এখানে ICESটা উঠে গিয়ে জাস্ট IX বা EX যুক্ত হবে, তাহলে সেটা কি হয়ে যাবে, সিঙ্গুলার ফর্ম হয়ে যাবে। এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে অ্যাপেন্ডিক্স। এখানে আবার অ্যাপেন্ডেক্স না, প্রনাউন্সিয়েশনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি অ্যাপেন্ডিক্সের প্রনাউন্সিয়েশন অ্যাপেন্ডেক্স করো তাহলে তো উত্তর তুমি এই সি নাম্বারটাই দেখাবা, কারণ এখানে তো ICES যুক্ত করে EX ব্যবহার করে দিছে। তোমাকে তো বুঝতে হবে কোনটা ভার্টেক্স আর কোনটা অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে IX, ভার্টেক্সের ক্ষেত্রে EX। এটা যদি আলাদা করতে পারো, সেপারেট করতে পারো, তাহলে তোমার এই ধরনের ভুল হবে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ ফেমিনিন জেন্ডার। এখন আমরা জেন্ডার থেকে কোশ্চেন সমাধান করছি। ফেমিনিন মানে কি, ফিমেল থেকে ফেমিনিন, তার মানে এখানে স্ত্রীলিঙ্গ যেটা সেটা জানতে চেয়েছে। আর মাস্কিউলিন মানে মাস্কিউলিনের এম দিয়ে মেল, সেটা দিয়ে কি বোঝায়, যে শব্দগুলো পুরুষ লিঙ্গ সেই শব্দগুলোর সম্পর্কে জানতে চায়। ড্রোন, এটা দিয়ে কি বোঝায়, পুরুষ মৌমাছিকে বোঝানো হয়ে থাকে। ফক্স কি, খ্যাকশিয়াল, তাহলে এটা কি হবে, এটাও না, ফক্সও কি পুরুষ খ্যাকশিয়ালকে বোঝানো হয়ে থাকে। আর হার্ট হচ্ছে পুরুষ হরিণ, এটা হচ্ছে
হরিণ। তাহলে এখানে একটা অপশনই বাকি আছে, সেটা হচ্ছে শো। তাহলে এই শব্দটাই হচ্ছে মেইনলি ফেমিনিন জেন্ডার, যার মানে হচ্ছে সুকরি। তো সুকরি এইটা হচ্ছে ফিমেল জেন্ডার, আর এই সুকরির যে ইংলিশ শব্দটা সেটা হচ্ছে কি সো। তাহলে এখানে যেগুলো মাস্কুলিন জেন্ডার আছে অর্থাৎ পুরুষ প্রজাতি আছে সেগুলোর ফেমিনিন জেন্ডার কি হবে সেটা একটু জেনে নেওয়া যাক। এখানে ড্রোন এটা হচ্ছে কি পুরুষ মৌমাছি, তাহলে যেই মহিলা মৌমাছি অর্থাৎ স্ত্রী মৌমাছি যেগুলো সেগুলোকে কি বলা হয়, বি বলা হয়ে থাকে। ফক্স হচ্ছে খ্যাকশিয়াল, এটা হচ্ছে পুরুষ খ্যাকশিয়াল, আর যেই মহিলা খ্যাকশিয়াল যেগুলো সেগুলোকে বলা হয় ভিক্সা। আর ইফ দি হার্ট এটা হচ্ছে হরিণ, এখানে তুমি ডিয়ার এটাও তো জানো, ডিয়ার অর্থ হচ্ছে হরিণ। তো হার্টের এটার যে বিপরীতটা অর্থাৎ ফেমিনিন জেন্ডার যেটা, সেই ফেমিনিন জেন্ডারটা হচ্ছে রো। আর এই যে ফেমিনিন জেন্ডার সুকরি, এই সুকরির যেই মাস্কুলিন জেন্ডারটা আছে বোর, BOAR, এর মানে হচ্ছে শুকুর। আর এই সো এটার মানে হচ্ছে কি সুকরি, সো হচ্ছে ফেমিনিন জেন্ডার, বোর হচ্ছে কি মাস্কুলিন জেন্ডার। আর হার্ট হচ্ছে মাস্কুলিন, এদিক দিয়ে রো হচ্ছে কি ফেমিনিন জেন্ডার কিসের, হরিণের। আর ড্রোন অর্থ হচ্ছে পুরুষ মৌমাছি, একদিক দিয়ে বি হচ্ছে কি স্ত্রী মৌমাছি। এরকম আরো কিছু শব্দ এখানে আছে যেগুলো তোমার জানা উচিত। দেখো লর্ড, লর্ড হচ্ছে মাস্কুলিন জেন্ডার, এখানে এম দ্বারা বোঝাচ্ছি যেটা হচ্ছে মাস্কুলিন, আর এদিক দিয়ে এফ দ্বারা বোঝাচ্ছি এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। তার মানে এইখানে যতগুলো শুরুতে আছে সবগুলো হচ্ছে মাস্কুলিন জেন্ডার, আর পরের যেগুলো আছে সেগুলো সবগুলো কি ফেমিনিন জেন্ডার। এটার মানে হচ্ছে কি সন্ন্যাসী, তার নাম হচ্ছে সন্ন্যাসিনী। তারপর সায়ার এটার মানে হচ্ছে যে পশুদের সম্রাট, আর ডেম মানে হচ্ছে কি পশুদের সম্রাজ্ঞী। তারপর হর্স এটা হচ্ছে ঘোড়া, ঘোড়ার যে ফেমিনিন জেন্ডার সেটা হচ্ছে মেয়ার। তারপর বুল বা অক্স এর মানে কি ষাঁড়, ষাঁড়ের যেই ফেমিনিন জেন্ডার সেটা হচ্ছে কাউ, কাউ অর্থ গরু বা গাভী। তারপর বাঘ এটার অর্থ কিন্তু হরিণ, আর এটার যে ফেমিনিন জেন্ডার সেটা হচ্ছে ডৌ, তার মানে হচ্ছে হরিণী। আর ডগ হচ্ছে কুকুর, আর বিচ হচ্ছে কি কুকুরের ফেমিনিন জেন্ডার। দ্য ফেমিনিন জেন্ডার অফ প্রসিকিউটর। নর্মালি ইংলিশ যত শব্দ আছে সেই শব্দগুলিকে আমাদের জন্য বিদেশি শব্দ, কিন্তু এর মধ্যেও আমরা কিছু ইংলিশ শব্দ আমরা আমাদের ভাষায় ব্যবহার করে থাকি। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা আমাদের ভাষায় ব্যবহার করি না। যেরকম কারোর বিরুদ্ধে কেউ যদি আইনি কার্যক্রম চালায় তাহলে তাকে আমরা কি বলে থাকি, উকিল বলে থাকি। সেটা বিপক্ষ দলেরও থাকে পক্ষ দলেরও থাকে। তো এইটাকে এখানে বলা হয়েছে প্রসিকিউটর, যে শব্দটা কি একটা বিদেশি শব্দ। আর বিদেশি যত শব্দ আছে সেই শব্দগুলোকে যখন তুমি জেন্ডার পরিবর্তন করবা অর্থাৎ মাস্কুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডার করবা, তখন সেই ক্ষেত্রে তাদের শব্দ শেষে তোমাকে এ অথবা ট্রিক্স অথবা কি ব্যবহার করতে হবে, INE ব্যবহার করে ফেমিনিন জেন্ডার করতে হবে। জাস্ট এখানে একটা জিনিস, যদি বিদেশি শব্দ শেষে টর থাকে সেই ক্ষেত্রে কি হবে, ট্রিক্স ব্যবহৃত হবে। এছাড়া তুমি নর্মালি AINE ব্যবহার করতে পারো। এটি একটু কঠিন একটা টপিক, কিন্তু তোমাকে কিছু এক্সারসাইজ আমি দিয়ে দেবো, সেগুলো করলেই হয়ে যাবে, এত বেশি কিছু পড়ার দরকার পড়বে না। ঠিক আছে, দ্য ফেমিনিন জেন্ডার অফ প্রসিকিউটর, এখানে টর আছে যেহেতু, তো টরটাকে উঠিয়ে দিয়ে কী ব্যবহার করতে হবে, ট্রিক্স ব্যবহার করতে হবে। তাহলে এটা কোথায় আছে, এ নাম্বার অপশনে। সঠিক উত্তর কী হবে, এ নাম্বারটা, প্রসিকিউট্রিক্স। তাহলে এরকম আরও কিছু শব্দ এখানে দেখা যায়, আলেকজান্ডার। তাহলে আলেকজান্ডারের ক্ষেত্রে কি করতে হবে, এটা একটু ব্যতিক্রম, এটা কি হবে আলেকজান্ডারিনা। এখানে এই এক্সের এখানে যে জিটা এটা হবে না, আর এই ইর পরিবর্তে কি হবে, এই এ হবে, অর্থাৎ আলেকজান্ডার পর্যন্ত বানানো ঠিক থাকবে, তারপর INA যুক্ত করতে হবে। তো আলেকজান্ডারিনা এটা হচ্ছে কি আলেকজান্ডারের ফেমিনিন জেন্ডার। তারপর হিরো, হিরো শেষে INE যুক্ত করে কি হয়ে গেছে, হিরোইন হয়ে গেছে। তো আমরা হিরো বলতে আমরা কি আমাদের ভাষায় কি বুঝি, নায়ক বুঝি, তাই না? তাহলে এই হিরো শব্দটা কি একটা বিদেশি শব্দ, এই জন্য এখানে IN যুক্ত করে সেটাকে কি করা হয়েছে, হিরোইন বানানো হয়েছে। এরপর দেখো জার, যেটার ফেমিনিন জেন্ডার হচ্ছে জারিনা। এই জার মানে হচ্ছে রাশিয়ার সম্রাট, আর জারিনা মানে হচ্ছে কি রাশিয়ার সম্রাজ্ঞী। তারপর এখানে জোসেফ, ফেমিনিন জেন্ডার সেটা হচ্ছে কি জোসেফিন। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মাস্কিউলিন, তার মানে এই অপশনগুলোতে তিনটা ফেমিনিন জেন্ডার আছে, একটা শুধু মাস্কিউলিন জেন্ডার আছে। তাহলে সেটা কি হবে, দেখিয়ে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ল্যাড। ল্যাড হচ্ছে মাস্কুলিন জেন্ডার, ল্যাড অর্থ কি ছেলে, তার মানে ল্যাডের যে ফেমিনিন জেন্ডার সেটা কি গার্ল অথবা লাস, এই দুইটাই কিন্তু ল্যাডের ফেমিনিন জেন্ডার। আবার বয়ের ফেমিনিন জেন্ডারও কিন্তু এই দুইটাই হবে। দুইটা মানে কি মেয়ে, মেয়েদেরকে বোঝায়, মেয়ে বা বালিকাকে বোঝায় লাস বা গার্ল দিয়ে, আর ল্যাড অর্থ কি ছেলে বা বয় অর্থ কি ছেলে। তাহলে এখানে যে ল্যাড শব্দটা আছে সেটা হচ্ছে কি মাস্কুলিন জেন্ডার। মেয়ার তো ঘোড়া, যেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, এবং এটার মাস্কুলিন জেন্ডার হচ্ছে হর্স, তাই না? আর পিলো হচ্ছে বালিশ, বালিশের তো কোনো জেন্ডার হয় না। জেন্ডার শেষ, নাম্বার শেষ। এখন আমরা সাবস্টিটিউশন অথবা সিঙ্গেল ওয়ার্ড বলবো। সাবস্টিটিউশন এই শব্দটা তোমরা দেখেছো ফুটবল খেলার ক্ষেত্রে, এখানে কি করে প্লেয়ারের পরিবর্তন করে। তাহলে এখানে সাবস্টিটিউশন বলতে সিঙ্গেল ওয়ার্ড এর মানে অনেক বড় একটা শব্দ, সেই শব্দটাকে জাস্ট একটা ওয়ার্ড দিয়ে বোঝানো হয়ে থাকে। যেরকম আমরা যদি বলি তুমি খুব বেশি কথা বলো, সেই শব্দটাকে আমরা একটা ওয়ার্ডে কি প্রকাশ করি, বাঁচাও। এই জিনিসটাই হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড অর্থাৎ সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন বলতে যেই বড় কথাটা বলতেছি সেই কথার পরিবর্তে জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করছি।
আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এই সাবস্টিটিউশনগুলো, এই সিঙ্গেল ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে। কোনগুলো মুখস্থ করবা? যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে সেগুলো, এবং বিসিএসে যেগুলো এসেছে সেগুলো মুখস্থ করবা। আর কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখে যাবা। তাহলে এখানে মিসানথ্রোপিস্ট, এটার মানে কি? এ হেটার অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানব জাতিকে যে ঘৃণা করে তাকে কি বলা হয়? মিসানথ্রোপিস্ট বলা হয়, অর্থাৎ মানব বিদ্বেষী। তাহলে মানব জাতিকে যে ভালোবাসে তাকে কি বলা হয়? ফিলান্থ্রোপিস্ট বলা হয়। এই মিসানথ্রোপিস্ট এবং ফিলান্থ্রোপিস্ট এই শব্দ দুইটা এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে আসে নাই, খুবই গুরুত্বপূর্ণ। সো এই শব্দটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। এরকম কিছু শব্দ আছে যেগুলো তোমার জানা উচিত, এখানে আমি নিয়ে এসেছি। দেখো, এ পারসন হু ওয়াজ বিফোর আনাদার রেফার্স টু, এর মানে বোঝাচ্ছে এখন যে পারসনটা আছে এই পার্সনের আগে যে পার্সনটি ছিল সেই ব্যক্তিটা রেফার করছে। তাহলে সেই ব্যক্তিটা কি হবে? প্রিডিসেসর। প্রিডিসেসর মানে আমার আদি পুরুষ। তার মানে আমি হচ্ছে উত্তরসূরি এবং আমাকে রেফার করছে কি? আমার আদি পুরুষরা। তাহলে এটা কি? আমার আদি পুরুষদেরকে আমরা কি বলবো? প্রিডিসেসর। আর আমি কি? অ্যানসিস্টর। ক্লিয়ার? এ হেটার অফ ওমেন, আগে আমরা দেখেছি মানব জাতি বিদ্বেষী, মানব বিদ্বেষী। এখন আমরা দেখেছি নারী বিদ্বেষী, অর্থাৎ নারী জাতিকে পছন্দ করে না যারা, তাকে কি বলা হয়? মিসোজিনিস্ট। মিসোজিনিস্ট কারা? যারা নারী বিদ্বেষী, অর্থাৎ এ হেটার অফ ওমেন। বা এখানে যদি এ হেটার অফ ওমেন না লিখে বলা হয়তো ওয়ান হু হেটস ওমেন, সেটার উত্তরও কি হতো? মিসোজিনিস্ট হতো। ক্লিয়ার? এ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ ইজ আ, কি হবে? হিউম্যান ফ্লেশ বলতে হচ্ছে মানুষের মাংস, অর্থাৎ যে মানুষের মাংস খায় তাকে কি বলা হয়? ক্যানিবাল। নরপশু বলি না আমরা, ওইটা হচ্ছে কি? ক্যানিবাল। ক্যানিবাল কাকে বলা হয়? যে মানুষের মাংস খায়। এ পারসন হু হ্যাজ কাম টু লিভ পার্মানেন্টলি ইন এ কান্ট্রি ফ্রম হিজ ওন ইজ কল্ড। দেখো, ভালো করে বুঝো, একটা ব্যক্তি সে কিন্তু নিজ ইচ্ছায় তার দেশ ছেড়ে চলে আসছে বসবাস করার জন্য। সে কিন্তু আর ফরেনার না, সে কিন্তু সেই দেশে মানে ঘুরতে যায় না বা বিদেশি হিসেবে যায় না, সেখানে সে কি হিসেবে যাচ্ছে? বসবাস করার জন্য যাচ্ছে। সো এটার উত্তর কি হবে? ইমিগ্রেন্ট। ক্লিয়ার? এখানে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। A pilgrim is a person who undertakes a journey to a pilgrim মানে কি? তীর্থযাত্রী। তো তীর্থযাত্রী কারা? তীর্থযাত্রা কোথায় করা হয়? পবিত্র জায়গাগুলোতে করা হয়। তাহলে সেটার উত্তর কি হবে? হলি প্লেস। A pilgrim is a person who undertakes a journey to a holy place, মানে একজন তীর্থযাত্রী সেই ব্যক্তি যে একটা পবিত্র স্থানের উদ্দেশ্যে ভ্রমণ করে। One who abandons his religious faith is called, দেখো abandons মানে হচ্ছে ত্যাগ করা, যে তার ধর্মকে ত্যাগ করে তাকে কি বলা হয়ে থাকে? এটার উত্তর হচ্ছে অ্যাপোস্টেট। এর মানে হচ্ছে স্বধর্ম থেকে, অর্থাৎ যে নিজের ইচ্ছায় নিজের ধর্ম ত্যাগ করে। এই ক্যাটাগরির আরো অনেক প্রশ্ন আছে, যেমন যে কোনো ধর্মে বিশ্বাস করে না, অর্থাৎ কোনো প্রভুকে বিশ্বাস করে না, সে কি? এথিস্ট। তো এই ধরনের শব্দগুলো তোমাকে শিখতে হবে, এবং এগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো সেগুলো আমি তোমাদের এখানে এনে দিয়েছি। ওয়ান হু ইজ নট শিওর অফ গড, অর্থাৎ যে আল্লাহকে বিশ্বাস করে এমন না, আবার বিশ্বাস করে না এমন না, অর্থাৎ সে আল্লাহকে নিয়ে নিশ্চিত না যে আল্লাহ আছে, এই ধরনের কথা নিয়ে সে নিশ্চিত না, তাদেরকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে অ্যাগনোস্টিক। অ্যাগনোস্টিক কারা? যারা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে নিশ্চিত নয়। ওয়ান হু বিলিভস ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, এখন যে প্রশ্নটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সে আল্লাহ আছে সেটার উপর বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ বা ঈশ্বর আছে সেটাতে বিশ্বাস করে। তার মানে সে কি হবে? থিস্ট। থিস্ট মানে সে আল্লাহর উপর বিশ্বাস করে বা আল্লাহ আছে সেটার উপর বিশ্বাস করছে। এক কথায় আস্তিক যেটাকে বলা হয় সেটা। তাহলে নাস্তিককে? যে আল্লাহর উপর বিশ্বাস করে না। ওয়ান হু ডাজ নট বিলিভস ইন এক্সিস্টেন্স অফ গড, সে হচ্ছে কি? এথিস্ট। ওয়ান হু বিলিভস ইন মেনি অবলিক অল গডস, এটার মানে বোঝাচ্ছে যে এমন যে কেউ যে আল্লাহর উপর বিশ্বাস করে, ঈশ্বরের উপর বিশ্বাস করে, ভগবানের উপর বিশ্বাস করে, মানে সকল ধর্মের সকল যে দেবতা আছে সবার উপরই বিশ্বাস করে, তাহলে সে হচ্ছে প্যানথিস্ট। প্যানথিস্ট মানে হচ্ছে সর্বেশ্বরবাদী, মানে সকল ঈশ্বরের পূজা করে যে সে। আবার এখানে ওয়ান হু বিলিভস ইন মেনি গডস, এটা দ্বারা কিন্তু পলিথিস্টও বলা হয়ে থাকে। কারণ থিস্ট অর্থ কি? যে আল্লাহর উপর বিশ্বাস রাখে সে, আর পলিথিস্ট মানে হচ্ছে যে একের অধিক প্রভুর উপর ভরসা রাখে বা একের অধিক প্রভুকে বিশ্বাস করে। দ্য ওয়ার্ড অমনিভোরাস মিনস, অমনিভোরাস মানে হচ্ছে মাংসাশী, যে শুধুমাত্র মাংস খায়। তাহলে এটার উত্তর কি হবে? ইটিং অনলি মিট। আর যে ইটিং গ্রাস অ্যান্ড প্লান্টস, অর্থাৎ শুধুমাত্র ঘাস এবং গাছপাতা খায়, তাদেরকে কি বলা হয়? হার্বিভোরাস বলা হয়ে থাকে। এখানে হার্বিভোরাসের মতো আরেকটা শব্দ আছে যেটা হচ্ছে গ্রামিনোভোরাস। এই গ্রামিনোভোরাস মানে হচ্ছে এনিমেলস লিভিং অন গ্রাস, জিনিসটা বোঝো, সে কিন্তু শুধুমাত্র গ্রাস খাচ্ছে। লিভিং অন গ্রাস মানে হচ্ছে ঘাস খাওয়ার উপর বেঁচে আছে, সেটা হচ্ছে গ্রামিনোভোরাস। আর যখন গ্রাস এবং প্লান্টস বলবে তখন সেটা কি হবে? হার্বিভোরাস। তারপরে দেখো এনিমেলস লিভিং ইন ওয়াটার, এদেরকে বলা হয় অ্যাকোয়াটিক এনিমেলস। এই জিনিসটা ভালো করে খেয়াল করে, এখানে বলা হয়েছে লিভিং ইন আর এখানে বলা হয়েছে লিভিং অন। লিভিং অন যখন বলবে তখন ঘাস খেয়ে বাঁচে, আর লিভিং ইন বললে সেটা হচ্ছে পানির মধ্যে বসবাস করে, এটা কিন্তু পানির উপর বাঁচে না, মানে পানি খেয়ে বাঁচে না, তাদেরকে কি বলা হচ্ছে? অ্যাকোয়াটিক এনিমেলস বলা হচ্ছে। A man who writes about his own life, যে নিজের সম্পর্কে লেখে, একটা মানুষ যে নিজের সম্পর্কে লেখে সেটাকে কি বলা হয়? অ্যান অটোবায়োগ্রাফি।
তাহলে এ ডায়েরি এটা কি? যেখানে দিন সম্পর্কে বলা হয়ে থাকে, মানে প্রত্যেকটা ইভেন্টের কথা যেখানে লেখা থাকে সেটাকে কি বলা হয়? ডায়েরি বলা হয়ে থাকে। এখানে দেখো বায়োগ্রাফি বলতে দ্য লাইফ অ্যাকাউন্ট অফ এ পার্সন, এর মানে হচ্ছে একজন ব্যক্তির জীবনের বিবরণী। এই বায়োগ্রাফিটা কিন্তু প্রত্যেকটা ফেমাস ক্যারেক্টারের জন্য আছে। ইউটিউবে যদি বায়োগ্রাফি লিখে সার্চ দাও দেখবা অন্য কেউ তার ব্যক্তিত্বটাকে অর্থাৎ তার জীবনের বিবরণটাকে দিচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি? বায়োগ্রাফি। আর অটোবায়োগ্রাফি কোনটা? আত্মজীবনী, যেটা নিজে লেখে। আর ডায়েরি হচ্ছে কি? এ বুক ইন হুইচ দ্য ইভেন্টস অফ ইচ ডে আর রেকর্ডেড, মানে প্রত্যেকটা দিন যেই ইভেন্টগুলো হচ্ছে তোমার সাথে যা যা ঘটে যাচ্ছে সেগুলো তুমি কি করছো? ডায়েরিতে লিখে রাখছো। তোমার প্রশ্নের মধ্যে এতটুকু থাকবে, এতটুকু থাকবে, তোমার উত্তর করতে হবে। যদি এটা থাকে বায়োগ্রাফি, এটা থাকলে ডায়েরি, অথবা ডায়েরি থাকতে পারে, ডায়েরি মানে কি এটা লিখতে হবে, বায়োগ্রাফি মানে কি এটা লিখতে হবে। ক্লিয়ার? দুইভাবেই কিন্তু আসতে পারে। যেটা আমি বললাম সেটাই দেখো এখানে চলে আসছে। বিবলিওগ্রাফি মিনস, এই জায়গায় কিন্তু সিঙ্গেল ওয়ার্ডটাকে দিছে। এখন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এই সিঙ্গেল ওয়ার্ডটা কোন শব্দগুলোর পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তাই না? তো বিবলিওগ্রাফি মিনস হচ্ছে এ লিস্ট অবলিক কালেকশন অফ বুকস। ক্লিয়ার? এরকম কিছু শব্দ আছে যেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, মুখস্থ না রাখলে কিন্তু পাবা না। তারপরে দেখো প্যানাসিয়া মিনস, এখানেও কিন্তু কোনো ধরনের সেন্টেন্স নাই যে সেন্টেন্সের পরিবর্তে তোমাকে এই শব্দটা ব্যবহার করতে বলছে। এখানে সরাসরি জিজ্ঞেস করছে এই প্যানাসিয়া শব্দটা মানে কি। এই প্যানাসিয়া শব্দের মানে হচ্ছে কিউরল। কিভাবে বুঝলাম? কারণ এই প্যানাসিয়া শব্দের অর্থ হচ্ছে সর্বরোগের ঔষধ। সর্বরোগের ঔষধ মানে কিউর ফর অল ডিজিজ, মানে সকল রোগের ঔষধ। এই জন্য এখানে কিউর ফর অল ডিজিজের পরিবর্তে কিউরল ব্যবহৃত হয়েছে। এই জন্য প্যানাসিয়ার উত্তর হয়েছে কিউরল। এটাও মুখস্থ রাখবা। প্যানাসিয়া মানে কি? প্যানাসিয়া মানে হচ্ছে সর্বরোগের ঔষধ। দ্য ক্যাটল, এখনো কিন্তু তুমি সাবস্টিটিউশন বা সিঙ্গেল ওয়ার্ড সম্পর্কে জানছো, বাট এইখানে ক্যাটাগরিটা একটু অন্যরকম। দ্য ক্যাটলের দ্বারা বোঝাচ্ছে যে শব্দগুলো আছে না অপশনে, এগুলো কিন্তু বিভিন্ন প্রাণীর ডাক। এখন তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে গবাদি পশুর ডাক কোনটা, আর এই ক্যাটাগরির প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। গবাদি পশুর ডাকগুলো অর্থাৎ প্রাণীর ডাক সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। এখানে বলা হয়েছে দ্য ক্যাটল, সে কি করে? মু করে। তারা যেভাবে কান্না করে বা তারা যেভাবে ডাকে সেটার মানে হচ্ছে কি? মু। ঠিক আছে? তারপর এখানে দেখো এই যে রোয়ার্স আছে, এইটা দ্বারা কি বোঝায়? গর্জন বোঝায়। গর্জন কারা কারা করে? সাগরের গর্জন আছে না, সাগরেরও গর্জন আছে, আবার কি সিংহেরও গর্জন আছে, টাইগারেরও কি গর্জন আছে। তো তাদের আওয়াজটাকে বা তাদের কান্নাটাকে যেটাকে কি বলা যায়? রোয়ার বলা যায়। তাহলে এখানে আমি ওশিয়ান লিখতে পারি। ওশিয়ান মানে কি? সমুদ্র বা সাগর। সাগরের যে শব্দটা সেটাকে কি বলা হয়? রোয়ার্স বলা হয়ে থাকে। এতক্ষণ যে আমি বললাম কান্না বা শব্দ, কেন বলছি দেখছো? কারণ এখানে দেখো নেই ইজ দ্য ক্রাই অফ, এই জিনিসটা দেখো আমরা যেরকম বিভিন্ন ইমোশন বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। কান্নার জন্য আমরা ভৌ ভৌ করে কান্না করি, রাগ উঠলে আমরা চিল্লাই, তো এরকম ভাবে প্রাণীরা তো সেটা করতে পারে না। তারা কান্না করলেও এই শব্দই করে, গর্জন করলেও এই শব্দই করে, কাউকে ডাকলেও এরকম শব্দই করে। আশা করি বুঝতে পারছো। তার নেই ইজ দ্য ক্রাই অফ, এটা কার কার কান্না? এটা হচ্ছে ঘোড়ার কান্না বা ঘোড়ার ডাক, ঘোড়ার শব্দ। তাহলে ডগের যে শব্দটা, ডগ কি করে? কুকুর কি করে? ঘেউ ঘেউ করে। আর ঘেউ ঘেউ ইংরেজি মানে কি? বার্ক, বার্কিং। এরপর পিগ, পিগকে শুকর, শুকর কেমন শব্দ করে? গ্রান্ট করে। শুকর যে শব্দটা করে সেই শব্দের নাম কি? গ্রান্ট। আরেকটা শব্দ তোমাকে শিখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্যাটস। ক্যাটসের যে শব্দটা অর্থাৎ ক্যাটস যে শব্দ করে সেটা তো তোমরা জানো মেও মেও, কিন্তু মেও মেও ছাড়াও আরেকটা শব্দ আছে যেটা বিড়ালরা করে থাকে, সেটা হচ্ছে এই শব্দটা কিন্তু বিড়ালরা করে থাকে। ব্লকবাস্টার এই শব্দের সাথে আমরা সবাই পরিচিত। সো এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখে বলো তো ব্লকবাস্টার কোনটা। প্রথম অপশন আছে এ লার্জ সলিড পিচ অফ স্টোন, একটা পাথরের বড় টুকরা। এ ডিভাইস টু কাট অফ এ পারসনস হেড অ্যাজ এ পানিশমেন্ট, কোন একটা ডিভাইস যেটা দিয়ে একটা ব্যক্তির গর্দান কেটে ফেলা সেটাকে ব্লকবাস্টার বলা হয়। নাকি সামথিং দ্যাট মেক্স মুভমেন্ট ডিফিকাল্ট, এমন কিছু যেটা নাড়াচড়াকে কঠিন করে। এ পাওয়ারফুল এক্সপ্লোজিভ টু ডেমোলিশ বিল্ডিংস, কোনটা হবে? উপরে যে অপশনগুলো আমরা তিনটা অপশন যে দেখলাম কোনোটাই কি অর্থের সাথে যাচ্ছে ব্লকবাস্টার? যাচ্ছে না। আলটিমেটলি আনসারটা হচ্ছে ডি নাম্বারটা, এ পাওয়ারফুল এক্সপ্লোজিভ টু ডেমোলিশ বিল্ডিংস, যেটার অর্থ হচ্ছে অট্টালিকা বা দালান কোঠা ধ্বংস করার জন্য শক্তিশালী বিস্ফোরণ। তাহলে এই কথাটা আমরা কেন ছবির ক্ষেত্রে ব্যবহার করে থাকি? কারণ কোনো ছবি যখন ব্লকবাস্টার হয় তখন সেই ছবিটা কি অনেক বেশি ব্যবসা করে না এবং সিনেমা হলে কি অনেক হইচই হয় না, একদম ভাঙচুরের টাইপের। সেই জন্যই এই কথাটার মানে হচ্ছে এ পাওয়ারফুল এক্সপ্লোজিভ টু ডেমোলিশ বিল্ডিংস। এটাকে একটা ওয়ার্ডে প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? ব্লকবাস্টার এই শব্দটা ব্যবহার করে থাকি। সাবস্টিটিউশন শেষ, এখন ডিগ্রি অফ কম্পারিজন। কম্পারিজন এই শব্দটার মানেই বোঝা যাচ্ছে যে কম্পেয়ার করা, একের অধিক বস্তুর সাথে একের অধিক ব্যক্তির সাথে কম্পেয়ার করা। একজনের সাথে কখনো কি কম্পেয়ার করতে পারবে কোনো কিছু? না, একজনের সাথে কম্পেয়ার করতে পারবে না। কম্পেয়ারটা দুইজনের ব্যক্তির সাথে কম্পেয়ার করতে পারবে। হ্যাঁ, একজনের সাথে কম্পেয়ার করা যায় কিন্তু অন্যজনের না।
একজনেরই বিভিন্ন আচরণের সাথে কম্পেয়ার করা যায়। এখানে আমরা কি করছি, কম্পেয়ার করছি, তুলনা করছি, যেটা মেইনলি কারোর দোষ গুণ বা পরিমাণ কিছু বোঝাচ্ছে। একটা গ্লাসের পানি আরেকটা গ্লাসের পানির সাথে যদি তুলনা করো, এই গ্লাসের পানি বেশি নাকি ওই গ্লাসের পানি বেশি, এখানে কি পরিমাণ বোঝাচ্ছে না? আবার যদি একটা মানুষের সাথে আরেকটা মানুষকে তুলনা করো, তাহলে সেই মানুষের গুণ বা অপরাধ বা দোষ দ্বারা কি আমরা তুলনা করি, যে সে বেশি অপরাধী, সে কম অপরাধী। আর যা দ্বারা দোষ গুণ পরিমাণ বোঝায় সেটাকে কি বলা হয়ে থাকে, অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে, রাইট? অ্যাডজেক্টিভ যেহেতু বলা হয়ে থাকে, আর এখানে আমরা কি বলছি, ডিগ্রি অফ কম্পারিজন, তাহলে অ্যাডজেক্টিভেরই একটা টাইপ হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন, যেটা 3 প্রকার: পজিটিভ, সুপারলেটিভ এবং কম্পারেটিভ। কম্পারেটিভ কখন? যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয়। দুইয়ের মধ্যে যখন তুলনা করা হবে তখনই সেটা হচ্ছে কম্পারেটিভ। আর যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হবে তখন সেটা হচ্ছে কি, সুপারলেটিভ। সুপারলেটিভ কখন? যখন দুইয়ের অধিক। আর যখন কাউকে কারোর সাথে তুলনা করা হয় না, মানে নর্মালি যখন শব্দটা ব্যবহৃত হয়, তখন সেটাকে পজিটিভ ডিগ্রি বলা হয়ে থাকে। আশা করি 3 প্রকার ডিগ্রি কখন হবে বুঝে গেছো। তারপর আমি আরেকটু ক্লিয়ার করি, যেরকম ধরো গুড, এটা হচ্ছে একটা শব্দ, এই শব্দের সাথে কোনো কিছু আছে না, এই শব্দের সাথে কোনো প্রকার উল্টাপাল্টা কিছু নাই। সো এই গুড যে শব্দটা, এটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি। এখন এই গুডটাকে যখন আমরা চেঞ্জ করে যখন বেটার বলবো, তখন কি, এটা হচ্ছে কম্পারেটিভ, আমরা কম্পেয়ার করছি। আর যখন এইখানে বেস্ট বলবো তখন সেটা হচ্ছে কি, সুপারলেটিভ। এখন দেখো এখানে এসটি আছে, যেখানে যেখানে এসটি থাকবে অর্থাৎ ইএসটি থাকবে সেই শব্দগুলো হচ্ছে সুপারলেটিভ, যেখানে ইআর থাকবে বা আর থাকবে সেগুলো হচ্ছে কম্পারেটিভ। আর নর্মালি যে শব্দগুলো সেগুলো হচ্ছে কি, পজিটিভ। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়, কিছু কিছু ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হতে পারে। সো এখানে যে শব্দটা আছে, হুইচ ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাড, ব্যাড যে শব্দটা, এটার মধ্যে কোনো ইএসটি বা আর কিছু নাই, তার মানে এই ব্যাড যে শব্দটা, এটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি। এখন এই ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি কি হবে, এসটি থাকতে হবে। আর অপশনের মধ্যে একটাতে এসটি আছে, সেটা কি, সি নাম্বার অপশনটা। তাহলে ওর্স্ট এই শব্দটাই হচ্ছে ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই যে ইভিল এবং ওর্স, এরা কি, এরাও হচ্ছে ব্যাডের মতোই ওর্স্টের পজিটিভ ডিগ্রি। ওর্স্টের পজিটিভ ডিগ্রি কয়টা, ইভিল যে কথা, ব্যাড যে কথা, ওর্স যে কথা, তিনটাই সেম কথা, তিনটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর এই ওর্স্ট যে শব্দটা, সেটা হচ্ছে ইভিল, ওর্স এবং ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি। এখানে সুপারলেটিভ, পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিটা একটু ক্লিয়ার করার জন্য দুইটা শব্দ আনা হয়েছে। এটা হচ্ছে মাচ এবং মেনি, এটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। তারপর মোর হচ্ছে কি কম্পারেটিভ, এবং মাস্ট এখানে এসটি আছে, এটা হচ্ছে কি সুপারলেটিভ। সেমভাবে ফার, এটা হচ্ছে নর্মাল একটা শব্দ, তার মানে এটা পজিটিভ। তারপর ফার্দার, এটা হচ্ছে কম্পারেটিভ, এবং ফার্দিয়েস্ট এটা হচ্ছে কি সুপারলেটিভ। প্রাইসেস ফর বাইসাইকেলস ক্যান রান ড্যাশ টাকা 2000। এখানে কি বলছে একটু বোঝার চেষ্টা করো। প্রাইসেস মানে মূল্য, কিসের জন্য, সাইকেলের যে মূল্যগুলো সেগুলো কি করতে পারে, ঊর্ধ্বগতিভাবে বাড়তে পারে, বৃদ্ধি পেতে পারে। যেহেতু বৃদ্ধি পেতে পারে বলছে, এখানে কি কোনো কিছু কম্পেয়ার করা হচ্ছে, কোনো শব্দের সাথে, কোনো বস্তুর সাথে, কোনো ব্যক্তির সাথে কম্পেয়ার করা হচ্ছে সাইকেলকে? না, সাইকেলের মূল্যটাকে কিভাবে নর্মালি বৃদ্ধি করা হচ্ছে, তার মানে এটার পজিটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রিতে আমরা জানি অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহৃত হয়, অথবা সো ডট ডট অ্যাজ ব্যবহৃত হয়। ডট ডট বলতে সেখানে একটা শব্দ ব্যবহৃত হবে, কি শব্দ, পজিটিভ ডিগ্রি ব্যবহৃত হবে। তাহলে সেই এই ধরনের অপশন যেগুলো আছে সেগুলো রেখে বাকিগুলো বাদ দিব। এখানে অ্যাজ হাই টু, এখানে অ্যাজ এজ নাই, সেটা বাদ। এখানে অ্যাজ ফর, এটাও বাদ। এখানে দেখো অ্যাজ এবং অ্যাজ আছে, এখানে সো এবং অ্যাজ আছে, দুইটাই তো পজিটিভ ডিগ্রিতে আমরা ব্যবহার করি। তাহলে এখানে কোনটা ব্যবহার করব, এখানে আমরা অ্যাজ হাই অ্যাজ ব্যবহার করব, কারণ যখন তোমার সেন্টেন্সটা নেগেটিভ থাকবে তখনই তুমি সো হাই অ্যাজ ব্যবহার করবা। সো হাই অ্যাজ কখন ব্যবহার করবা, নেগেটিভের ক্ষেত্রে। এখন আমি সো হাই অ্যাজ বলতে যে সব ক্ষেত্রে সো হাই অ্যাজ ব্যবহার করবো এমনটা না, যে সেন্টেন্সের ক্ষেত্রে যেই পজিটিভ ডিগ্রিটা থাকবে সেটা। এখানে যে হাই যে শব্দটা, এটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি, এর আগে সো এবং এর আগে অ্যাজ। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সো ডট ডট অ্যাজ। এই ডট ডটের মধ্যে যা ইচ্ছা তা আবশ্যক, এরকম থাকবে। কখন থাকবে, যখন সেন্টেন্সটা নেগেটিভ হবে। আর যখন সেন্টেন্সটা পজিটিভ হবে তখন এখানে সো হবে না, এখানে কি ব্যবহৃত হবে, অ্যাজ ব্যবহৃত হবে। ক্লিয়ার? তাহলে এই সেন্টেন্সের সঠিক উত্তর হচ্ছে প্রাইসেস ফর বাইসাইকেলস ক্যান রান অ্যাজ হাই অ্যাজ টাকা 2000। এখানে একটা কনফিউজড কোশ্চেন আছে, দেখো, হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট ইন হিজ লাইফ। এই জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা সি নাম্বার উত্তর করবে লেটেস্ট, কারণ এখানে রিড আছে, এখানে রাইট আছে। লেখা এবং পড়ার মধ্যে কিন্তু তুলনা করা মনে করবে তারা, কিন্তু এখানে কিন্তু তুলনা করা বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে সে লিখতে এবং পড়তে শিখছে খুব দেরিতে, তাই না? এটা তাকেই বোঝাচ্ছে, এখানে তো কারোর সাথে কোনো কিছু কম্পেয়ার করা হচ্ছে না। এখানে লেখা এবং পড়ার সাথে কি কম্পেয়ার করা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে না। তাহলে এখানে কি পজিটিভ ডিগ্রি বসবে, নর্মাল শব্দ বসবে। নর্মাল শব্দ কোনটা, বি নাম্বারটা, লেট। তাহলে এখানে কি ব্যবহৃত হবে, হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট লেট ইন হিজ লাইফ। সে তার জীবনে লেখা এবং পড়াটা খুব দেরিতে শিখেছে। Which one is correct? The Nile is longest river in Africa. নীল নদের নাম শোনো নাই? এখানে সেই নীল নদের কথাই বলা হচ্ছে।
যে নীল নদটা আফ্রিকার মধ্যে বড় একটা নদী। এখন আমাকে বল, নীল নদটা কি একমাত্র নদী? না। সো এখানে তাকে অন্য কোনো নদীর সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে এরকম অর্থ কোনটাই প্রকাশ করছে দেখো তো, দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা। এটা দ্বারা বোঝাচ্ছে যে নীল নদ আফ্রিকার বড় নদী। এখানে কিন্তু কারোর সাথে কোনো প্রকার তুলনা করা হচ্ছে না। আর লংগেস্ট যে শব্দটা রয়েছে সুপারলেটিভ, সুপারলেটিভ মানে হচ্ছে দুইয়ের অধিক বস্তু বা ব্যক্তির সাথে তুলনা করতে হবে। সেকেন্ড যে অপশনটা, দ্য নীল ইজ লংগেস্ট রিভার ইন দ্য আফ্রিকা, এটা যে কথা এটাও একই কথা। এখানে আফ্রিকাকে কি বলা হয়েছে? দা ব্যবহার করা হয়েছে। আফ্রিকা তো একটা নির্দিষ্ট দেশ, সেখানে আবার দা ব্যবহার করার তো কোনো দরকার পড়ে না। বাংলাদেশের পূর্বে কি ইন দা বাংলাদেশ আমরা ব্যবহার করি না, ইন বাংলাদেশ ব্যবহার করি। কান্ট্রির নামের পূর্বে দা ব্যবহার করতে হয় না, আর্টিকেল ব্যবহার করতে হয় না। সো এটাও বাদ। এরপর দেখো, নীল ইজ লংগেস্ট রিভার ইন আফ্রিকা, এখানে নীল যে নদীটা সেই নদীকে নির্দিষ্ট করা হয় না। তুমি খেয়াল করে দেখো, আমরা যখন পদ্মা নদীর কথা বলি তখন কিন্তু আমরা দ্য পদ্মা ব্যবহার করি, অর্থাৎ নদীর নামের পূর্বে আমরা দা ব্যবহার করছি নির্দিষ্ট করার জন্য। সো এখানেও নির্দিষ্ট করা হয়নি, এটা তো কি ভুল আছে। আর এখানে সব থেকে বড় ভুল, লংগেস্ট সুপারলেটিভ ফর্মের পূর্বে দা ব্যবহার করতেই হবে। সো এখানে দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা, তার মানে আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় নদী করে নীল নদী। কিভাবে বড় নদী হয়েছে? সে বাকি যে নদীগুলো আছে সেই নদীগুলোর সাথে কম্পেয়ার করার পরেই হয়েছে। কারণ সেই নদীগুলোর সাথে কম্পেয়ার যদি না করা হতো তাহলে তুমি জানতো না যে নদীটা বড়। কম্পেয়ার করার পরে তুমি সিদ্ধান্ত নিয়েছো যে দ্য নীল is the longest river in Africa. I thought that dash was the last one. এই জায়গায় তুমি কি ব্যবহার করবা সেটার জন্য আগে তোমাকে অপশন বুঝতে হবে। দ্য মোস্ট প্রিটিয়েস্ট অফ অল, তার মানে এখানে যেহেতু সব জায়গায় প্রিটিয়েস্ট আছে, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি যদি ব্যবহার করছো তাহলে এখানে তুমি কম্পেয়ার করছো। কাদের মধ্যে কম্পেয়ার করছো? অনেকের মধ্যে একজনকে কম্পেয়ার করছো। এখন তুমি এখান থেকে কোন অপশনটাকে সিলেক্ট করবে? দেখো, যদি মোস্ট থাকে, মোস্টটা আমরা তখন ব্যবহার করি সুপারলেটিভ ফর্মে যখন কোনো শব্দকে সুপারলেটিভ করা যায় না এসটি এবং ইএসটি দিয়ে, অর্থাৎ প্রিসিয়াস। এই শব্দটাকে আমরা সুপারলেটিভ এবং কম্পারেটিভ করতে পারবো না, যে জন্য এই শব্দের পূর্বে মোস্ট ব্যবহার করে আমরা এটাকে সুপারলেটিভ করি, মোস্ট প্রিসিয়াস। আর এটার পূর্বে মোর ব্যবহার করে আমরা কি করি? কম্পারেটিভ করি, মোর প্রিসিয়াস। আর যেহেতু এখানে প্রিটিয়াস শব্দটাকে আমরা কম্পারেটিভ করতে পারছি, তাই এর পূর্বে মোস্টের কোনো দরকার নাই। সো এ নাম্বার অপশনটা বাদ। আর বি নাম্বার অপশনে যেহেতু দা নাই, সো বি নাম্বার অপশনটাও বাদ। তারপর সি নাম্বার অপশনটা দেখো, দ্য প্রিটিয়েস্ট ওয়ান ফ্রম অল, তারপর দ্য প্রিটিয়েস্ট ওয়ান অফ অল। কোনটা ব্যবহার করবো? ফ্রম মানে হচ্ছে থেকে, আর অফ মানে হচ্ছে কি সকলের মধ্যে। তাহলে উত্তরটা কি হবে? এখানে তুমি ভাবলে সকলের মধ্যে সেই শেষ সুন্দরী ছিল, তাই না? তাহলে এখানে কি হবে? সকলের মধ্যে বলতে ডি নাম্বার অপশনটা, দ্য প্রিটিয়েস্ট ওয়ান অফ অল। আই থট দ্যাট দ্য প্রিটিয়েস্ট ওয়ান অফ অল ওয়াজ দ্য লাস্ট ওয়ান। পারমিতা ইজ টলার অ্যাজ ওয়েল অ্যাজ, এই জায়গায় দেখো ইজ টলার, এই শব্দটা কি? কম্পারেটিভ ডিগ্রি না? কম্পারেটিভ ডিগ্রি, তার মানে তুমি একের অধিক অর্থাৎ দুইয়ের মধ্যে কি করছো? দুইজনের মধ্যে কম্পেয়ার করছো। লাবণী থেকে কি লম্বা, এই জায়গায় কি ব্যবহার করতে হবে? এখানে অ্যাজ ওয়েল অ্যাজ তুমি বিউটি ব্যবহার করবা, বিউটিফুল ব্যবহার করবা, নাকি নান ব্যবহার করবা, নাকি মোর বিউটিফুল ব্যবহার করবা? ম্যাক্সিমাম স্টুডেন্টই নান এই শব্দটাকে উত্তর করবে। এটা কি হবে? না, কারণ কম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেন ব্যবহার করি কম্পারেটিভ ফর্মের পরে। ইজ টলার দেন মি, সে আমার থেকে লম্বা। তাহলে এখানে কি ব্যবহার করতে হবে? আরও একটা কম্পারেটিভ ফর্ম আনতে হবে। তো এই জন্য এখানে তোমার সি নাম্বার অপশনটা ব্যবহার করতে হবে। পারমিতা ইজ টলার অ্যাজ ওয়েল অ্যাজ মোর বিউটিফুল দেন লাবণী। পারমিতা লাবণীর থেকে লম্বা এবং সুন্দরী। দ্য আরাবিয়ান্স নাইটস ড্যাশ স্টিল আ গ্রেট ফেভারিট, এই লাস্ট শব্দটি দিয়ে বুঝতে পারছো যে এখানে আরাবিয়ান নাইট বলতে কোনো সৈন্য বা কোনো মানুষকে বোঝানো হচ্ছে না। এখানে আরব্য রজনী একটা বইয়ের নাম বোঝাচ্ছে। যদি কোনো বইয়ের নাম বোঝায় তাহলে সেটার ক্ষেত্রে সবসময় তোমাকে যে ভার্বটা নিতে হবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তার মানে আমরা এখন পড়ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে এত কিছু শেখারও কিছু নাই, এত বোঝারও কিছু নাই। তোমার বিষয় হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট অর্থটাই হচ্ছে তোমার বোঝার বিষয়। এগ্রিমেন্ট অর্থ হচ্ছে কি? চুক্তি। একটা সাবজেক্টের সাথে কি ভার্ব ব্যবহৃত হবে সেইটাই হচ্ছে এগ্রিমেন্ট। অর্থাৎ আয়ের সাথে তুমি কখনো ইজ ব্যবহার করতে পারবা না, আয়ের সাথে কখনো আর ব্যবহার করতে পারবা না। আয়ের সাথে তোমাকে অলওয়েজ কি ব্যবহার করতে হবে? এম ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে কি? চুক্তি। আয়ের সাথে চুক্তি করা এম এর যে এমই ব্যবহার করতে হবে, অন্য কিছু ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমার কথার মূল কথা হচ্ছে তুমি সাবজেক্টের সাথে কি ভার্ব ব্যবহার করবা, সেই সাবজেক্টের সাথে কোন ভার্বটা যাচ্ছে সেটা তোমার আইডেন্টিফাই করাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অক্সিলারিজ, মোরাল অক্সিলারিজগুলাই ব্যবহার করা হয়ে থাকে, অপশনে এগুলোই আসে। তো এখানে যেটা বলা হয়েছে, দ্য আরাবিয়ান্স নাইটস ড্যাশ স্টিল আ গ্রেট ফেভারিট। আরাবিয়ান্স নাইটস দেখতে প্লুরালের মতো মনে হলো, এটা কিন্তু একটা সিঙ্গুলার এবং এটা কি? একটা বইয়ের নাম। আর বইয়ের নামের ক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করব? এগ্রিমেন্ট অনুযায়ী আমরা ইজ ব্যবহার করব। দ্য আরাবিয়ান্স নাইটস ইজ স্টিল আ গ্রেট ফেভারিট।
এখন দেখো এখানে দুইটা সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, ব্রেড অ্যান্ড বাটার, আর একের অধিক মানে হচ্ছে সেটা কি প্লুরাল। সাপোজ এখানে অ্যান্ডের পরিবর্তে অর ব্যবহার করতো, তাহলে সে বা সে, সেক্ষেত্রে আলাদা হতো। বাট এখানে কিন্তু রুটি এবং মাখনের কথা দুইটাকে একসাথে বোঝানো হচ্ছে, সো এই জায়গায় কি হবে, প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে। তাহলে সিঙ্গুলার ভার্ব যেটা সেটা বাদ পড়ে যাবে, আর আছে হ্যাভ বিন আছে, ওয়্যার আছে, কোনটা ব্যবহার করবো? এখানে অবভিয়াসলি তোমাকে আর ব্যবহার করতে হবে। কেন? দেখো রুটির সাথে মাখন সেটা কি এখনো জনপ্রিয় না? এখনো জনপ্রিয়। যদি ওয়্যার ব্যবহার করো তাহলে সেটা অতীত হয়ে যাবে, সেটা তো আর হচ্ছে না, এটা এখনো জনপ্রিয়, সো এখানে আর ব্যবহার করতে হবে। ব্রেড অ্যান্ড বাটার আর এ পপুলার উইকেন্ড ব্রেকফাস্ট। ইথিক্স দ্যাটস দ্য স্টাডি অফ মোরাল ডিউটিস, প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালুস। এই জায়গায় দেখো এই ইথিক্স দ্বারা কিন্তু একটা একাডেমিক সাবজেক্টকে বোঝানো হয়ে থাকে। যেরকম ম্যাথমেটিক্স একটা একাডেমিক সাবজেক্ট। একাডেমিক সাবজেক্ট মানে কি, সেটা একটা বই। দেখতে তোমার মনে হচ্ছে যে প্লুরাল, কিন্তু এটাও কি একটা সিঙ্গুলার, আর এটার সাথে কি ব্যবহৃত হবে? সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। তাহলে এই জায়গায় সিঙ্গুলার ভার্ব হিসেবে কি যাবে? ইজ যাবে। ইথিক্স ইজ দ্য স্টাডি অফ মোরাল ডিউটিস, প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালুস। এরকম আরও কিছু শব্দ আছে, একাডেমিক সাবজেক্ট আছে, যেগুলো তোমার দেখা উচিত। পলিটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, অ্যাথলেটিক্স, হিস্টেরিক্স। এই শব্দগুলো সবগুলো দেখতে কি প্লুরালের মতো, বাট এগুলো সিঙ্গুলার, এবং এরা কি ভার্ব গ্রহণ করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। নেইদার রানি নট সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। এখানে কিন্তু নেইদার রানিও না সিমিও না, কেউই কি করে নাই, চাকরির জন্য যোগ্য বলে গণ্য হয় না। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে, সুতরাং এখানে সিঙ্গুলার ভার্ব হবে। নেইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। ইদার ইউ আর আই। দেখো আগেরটাই তুমি ইজ ব্যবহার করছো কারণ এখানে সিমি ছিল, এখন এই জায়গাও তো সিঙ্গুলার বোঝাচ্ছে, না তুমি না আমি, কেউই বলছিলাম না, এটা বোঝাচ্ছে। তাহলে এখন কি তুমি এই জায়গায় ইজ ব্যবহার করবা? ইদার ইউ অর আই ইজ ব্যবহার করবা? না, এটা কিন্তু করা যাবে না। এই ধরনের শব্দের ক্ষেত্রে নর এবং অরের পরে যেই সাবজেক্টটা থাকবে না, যেই সাবজেক্টটা বা যেই নাউনটা থাকবে, সেটা অনুযায়ী তোমাকে ভার্ব ব্যবহার করতে হবে। এখানে সিমি ছিল যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য তুমি এখানে ইজ ব্যবহার করছো। বাট এখানে আই আছে যেটা হচ্ছে একটা প্রোনাউন, প্লাস এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর আয়ের সাথে সবসময় কি ব্যবহার করা হয়? এম ব্যবহার করা হয়। সো এটার সঠিক উত্তর কি হবে? এম। ইদার ইউ অর আই এম রং। সেকেন্ড যে সাবজেক্টটা থাকবে অর এবং নট দিয়ে যদি থাকে, সেকেন্ড যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী তোমাকে ভার্ব ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। তার মানে এই ধরনের শব্দের ক্ষেত্রে যখন আলাদা আলাদা করে কিছু বোঝাচ্ছে, তখন তুমি যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করবা, তখন ভার্বের নিকটবর্তী যে সাবজেক্টটা থাকবে সেটার অনুযায়ী তোমাকে ভার্বটা বসাতে হবে। এখানে যে ভার্বটা বলবে এটা নিকটবর্তী সাবজেক্টকে আই না, আই, এই জন্য এখানে এম ব্যবহার করতে হয়েছে। এখানে যে ভার্বটা ব্যবহৃত হয়েছে ইজ, এটা নিকটবর্তী সাবজেক্টকে সিমি ছিল, এই জন্য সেখানে কি ব্যবহৃত হয়েছে? ইজ ব্যবহৃত হয়েছে। স্টাডিং লটস অফ বুকস মেক আ পারসন নলেজেবল অ্যান্ড ওয়াইজ। এই যে স্টাডিং শব্দটা, এটা কিন্তু জিরান্ড। আমরা গত ক্লাসে দেখেছিলাম সিইং, সিইং ইজ বিলিভিং, এরকম একটা শব্দ পড়ছিলাম না প্যারালালিজমের জন্য। সেম টপিক এখানে, তখন আমরা সিইং এর সাথে কি ব্যবহার করছিলাম? ভার্ব হিসেবে ইজ ব্যবহার করছিলাম। তার মানে জিরান্ড কি অ্যাকসেপ্ট করছে? সিঙ্গুলার ভার্ব অ্যাকসেপ্ট করছে। সেম ভাবে এখানে স্টাডিং লটস অফ বুকস, এখানে স্টাডিং মানে জিরান্ড কি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আছে, এরপর লটস বুকস প্লুরাল হোক গিয়ে সেটা আমার জানার বিষয় না। জিরান্ড সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সে সিঙ্গুলার ভার্ব অ্যাকসেপ্ট করবে। এখন তার সাথে অন্য যেই সাবজেক্টগুলো আছে, অন্য যে অংশগুলো আছে, সেই নাউনগুলো প্লুরাল হলেও আমার কিছু যায় আসে না। সাবজেক্ট জিরান্ড, সে সিঙ্গুলার ভার্ব অ্যাকসেপ্ট করবে। সিইং ইজ বিলিভিং, স্টাডিং এখানে আসবে কি মেক্স। ক্লিয়ার? স্টাডিং লটস অফ বুকস মেক্স আ পারসন নলেজেবল অ্যান্ড ওয়াইজ। পিলিং অনিয়ন্স মেক্স মি ক্রাই, এটার জন্য আর একটু ক্লিয়ার হয়ে যাও। দেখো পিলিং অনিয়ন্স মেক্স মি ক্রাই মানে পেঁয়াজের খোসা ছাড়ানো আমাকে কাঁদায়। কেউ যখন পেঁয়াজের খোসা ছাড়ায় তখন কি চোখ দিয়ে পানি পড়ে না? সেটা এখানে বোঝানো হয়েছে। এখানে অনিয়ন্স দ্বারা বোঝাচ্ছে পেঁয়াজ, এটা প্লুরাল ফর্মে আছে, কিন্তু পিলিং সাবজেক্ট হিসেবে কি জিরান্ড ব্যবহৃত হয়েছে। জিরান্ড বা পার্টিসিপল যেটাই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হোক না কেন, সেক্ষেত্রে ভার্ব তোমাকে সিঙ্গুলার নিতে হবে। এই জন্য পিলিং অনিয়ন্স মেক্স মি ক্রাই, ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এভরিবডি হ্যাভ গন দেয়ার, এভরিবডি হ্যাজ গন দেয়ার, আর গন দেয়ার, হ্যাজ ওয়েন্ট দেয়ার। কি হবে? এভরিবডি প্রত্যেকেই, প্রত্যেক ব্যক্তিকে বোঝানো হচ্ছে, কি মানে ব্যক্তিগুলোকে আলাদা আলাদাভাবে প্রত্যেক করা হচ্ছে। সো এখানে ভার্ব হিসাবে কি হইতে হবে? ভার্বটা অবশ্যই এখানে সিঙ্গুলার হবে। সো এটা সঠিক উত্তর কি হবে? এভরিবডি হ্যাজ গন দেয়ার। এখানে হ্যাভ হবে না, কারণ এভরিবডিটা সিঙ্গুলার সাবজেক্ট। এভরি লিফ অ্যান্ড এভরি ফ্লাওয়ার, প্রত্যেকটা পাতা এবং প্রত্যেকটা ফুল ড্যাশ ফলেন অফ দ্য ট্রি, মানে প্রত্যেকটা পাতা এবং প্রত্যেকটা ফুলই কি গাছ থেকে ঝরে পড়ে, একসময় না একসময় তো ঝরে পড়ে। এখানেও কি দুইটা সাবজেক্টকে সংযুক্ত করা হয়েছে। দুইটা সাবজেক্টকে সংযুক্ত করা মানে কি প্লুরাল ফর্ম আসছে। তো এখানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে প্লুরাল ফর্মে। তাহলে এভরি লিফ অ্যান্ড এভরি ফ্লাওয়ার হ্যাভ ফলেন অফ দ্য ট্রি, গাছটির প্রত্যেকটা পাতা এবং প্রত্যেকটা ফুল ঝরে গেছে বা পড়ে গেছে। মেজরিটি ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং। দেখো
মেজরিটি এই শব্দটা আমি বলেছিলাম এটা কালেকটিভ নাউন প্লাস কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কালেকটিভ নাউন কখন? যখন মেজরিটি দিয়ে পিপল বোঝাবে, আর যখন মেজরিটি দিয়ে পিপল বোঝাবে না, অন্য যে কোনো কিছু বোঝাক না কেন, সেটা কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। এখানে কি বোঝাচ্ছে? মেজরিটি ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং। একটা মিটিং, একটা সভা, সবার মধ্যে কি মানুষই তো আসবে? সবার মধ্যে কি কোনো বস্তু আসবে না? সেখানে তো মানুষই আসবে। সো এখানে মেজরিটি কি একটা কালেকটিভ নাউন, আর এটা কি বোঝাচ্ছে? পিপল বোঝাচ্ছে। আর এই শব্দটা কি একটা প্লুরাল শব্দ। সো এখানে ভার্ব হিসেবে কি ব্যবহৃত হবে? আর ব্যবহৃত হবে। মেজরিটি আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। এরপর শব্দ দেখো, দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানেও তো দুইটা সাবজেক্ট আলাদা আলাদা বোঝাচ্ছে, দ্য চেয়ারম্যান এবং দ্য সেক্রেটারি দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে। সো এখানেও কি প্লুরাল ফর্মই হবে। কিন্তু এখন এখানে প্লুরাল ফর্ম দুইটা আছে, হ্যাড আছে, ওয়ার আছে। কোনটা ব্যবহার করবে? ওয়ার ব্যবহার করবে, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, মানে চেয়ারম্যান এবং সেক্রেটারি মিটিংয়ে উপস্থিত ছিল। আর হ্যাডও ব্যবহার করি, কিন্তু হ্যাড আমরা কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি। যখন বলি আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল, তখন আমরা ব্যবহার করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মতো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টও সেম জিনিস। এখানে জাস্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এগ্রিমেন্ট অনুযায়ী তোমার ভার্বটা কীভাবে হইতে হবে সেটা দেখতে হবে, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এগ্রিমেন্ট অনুযায়ী ভার্বটা কীভাবে হইতে হবে সেটা দেখতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে তোমাদের ভার্ব নিয়ে কোনো প্রকার কোয়েশ্চেন করা হয় না, এখানে কমপ্লিটিং সেন্টেন্স টাইপের কোয়েশ্চেন করা হয়। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টের জন্য দুইটা করে 4টা নিয়ম আছে। যদি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের নিয়মটা পড়ো তাহলে নেগেটিভ এগ্রিমেন্টের নিয়মটা তুমি এমনিতেই পারবে। এখানে দেখো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের যেই নিয়মটা সেটা কি আছে? সাবজেক্ট থাকবে একটা, তারপর পজিটিভ ভার্ব থাকবে, এরপর মাঝখানে যা ইচ্ছা থাকুক সেটা দেখার বিষয় না, সে কি থাকবে? একটা অ্যান্ড থাকবে, অ্যান্ডের পরে একটা সো, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। এখন অ্যান্ডের পরে যদি সো ব্যবহৃত না হয় তাহলে সাবজেক্ট থাকবে, আর যদি অ্যান্ডের পরে সাবজেক্ট ব্যবহৃত হয় তাহলে অক্সিলারি ভার্বটা কিন্তু সেম জায়গাতে থাকছে, সেটা সো ব্যবহৃত হোক বা সাবজেক্ট ব্যবহৃত হোক, অক্সিলারি ভার্ব সেম জায়গাতে থাকবে, কিন্তু লাস্টে একটা টু বা অলসো ব্যবহৃত হবে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের নিয়ম। যদি নেগেটিভ এগ্রিমেন্ট থাকে সব কিছু সেম থাকবে, জাস্ট পজিটিভ ভার্ব যেগুলো আছে সেগুলোতে কি হবে? নেগেটিভ ভার্ব ব্যবহৃত হবে। এরপর অ্যান্ড যে আছে, অ্যান্ড আছে সেমভাবে থাকবে। এখানে যেই সোটা আছে না, এই সোটা না ব্যবহৃত হয়ে সোর পরিবর্তে কি হবে? নর বা নেইদার ব্যবহৃত হবে। এরপর অক্সিলারি ভার্ব এখানে ঠিক আছে, এখানে সাবজেক্ট হবে, সব ঠিক আছে। তারপর এখানে দেখো, এখানে অ্যান্ড আছে, ওকে, এখানে সাবজেক্ট আছে, ওকে, অক্সিলারি ভার্ব আছে, ওকে, কিন্তু এখানে টু বা অলসো যেটা ব্যবহৃত হয়েছে, এখানে নেগেটিভ এগ্রিমেন্ট করার ক্ষেত্রে নট এইদার ব্যবহৃত হবে। এখানে কিন্তু আমি নেগেটিভ এগ্রিমেন্টের নিয়মটা লিখে দিয়েছি, সব কিছু ঠিক আছে। এখানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে সো ব্যবহৃত হতো, আর এই জায়গায় হচ্ছে নর বা নেইদার। আর নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে এখানে ব্যবহৃত হচ্ছে কি? নট এইদার। আর অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে কি ব্যবহৃত হচ্ছে? টু অলসো। এতটুকুই হচ্ছে নিয়ম, আর কিছু তোমার মনে রাখতে হবে না। তোমার জাস্ট মনে রাখতে হবে অ্যান্ডের পরে সো ব্যবহৃত হচ্ছে নাকি সাবজেক্ট ব্যবহৃত হচ্ছে। সাবজেক্ট ব্যবহৃত হলে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস এইদার, অথবা অক্সিলারি ভার্ব প্লাস টু প্লাস অলসো। আর যদি সো ব্যবহৃত হয় তাহলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট হবে। কোনটা অ্যাফার্মেটিভ কোনটা নেগেটিভ সেটাও মনে রাখবা। এখন দেখো, টাইমস হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো আছে কি? সো, যেহেতু সো আছে, সোর পরে কি ব্যবহৃত হবে? অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে। এখানে একটা অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব বলতে কিন্তু সাহায্যকারী ভার্ব। এখানে সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে সেটা যে সবসময় এম ইজ আর ওয়াজওয়ারি হতে হবে এমনটা না। এই জায়গায় তুমি মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারো, এই জায়গায় তুমি হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারো। অর্থাৎ সেন্টেন্সটাকে অর্থ প্রকাশ করার জন্য যেই ভার্বটা সাহায্য করছে সেটা এখানে অক্সিলারি ভার্ব বলা হয়েছে। তাহলে এটার উত্তরটা কি হবে? হ্যাভ উই হবে। তো টাইমস হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো হ্যাভ উই। আবার দেখো এখানে কিন্তু হ্যাভ আছে, এখানে যেহেতু হ্যাভ আছে সো এখানে আমরা হ্যাভটা ব্যবহার করেছি। ক্লিয়ার? অনেকটা প্যারালালিজমের মতে। ক্যালিফোর্নিয়া রিলাইজ হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস অ্যান্ড, এই জায়গায় কিন্তু সাবজেক্ট বা সো কোনোটাই নাই। তুমি কোনটা ব্যবহার করবা? যেটা দিয়ে তোমার নিয়ম মিলছে সেটাই ব্যবহার করবা। যদি তুমি সো ব্যবহার করো তারপর সোর পরে কি থাকবে? একটা অক্সিলারি ভার্ব থাকবে, তারপর একটা সাবজেক্ট থাকবে। আর যদি তুমি সাবজেক্ট ব্যবহার করো তাহলে কি হবে? সাবজেক্টের পর একটা অক্সিলারি ভার্ব থাকবে, এরপর সেখানে কি থাকবে? টু বা অলসো থাকবে। এরকম দেখো টু বা অলসো কোথাও আছে? একটাতে আছে, ফ্লোরিডার টু, কিন্তু ফ্লোরিডার পরে একটা অক্সিলারি ভার্ব দরকার ছিল, এখানে ভার্ব নাই যেহেতু সো এটা বাদ। এরপরে দেখো এখানে সো আছে, সোর পরে একটা অক্সিলারি ভার্ব আছে, কি আছে? ডাজ আছে। ডো ডি ডাজ এগুলো কি অক্সিলারি ভার্ব না? এগুলো তো সাহায্যকারী ভার্ব। সো ডাজ ফ্লোরিডা। সো এই এ নাম্বার উত্তরটাই হচ্ছে সঠিক উত্তর। এখানে দেখো ফ্লোরিডা অলসো আছে, বাট এখানে আমার একটা অক্সিলারি ভার্ব দরকার, এটা তো অক্সিলারি ভার্ব নাই। এখানে ফ্লোরিডা আছে, তারপর একটা অক্সিলারি ভার্ব আছে, বাট এরপরে যে আমার টু বা অলসো দরকার সেটা কিন্তু এখানে নাই। সো এই ডি নাম্বার অপশনটাও বাদ। তার মানে তুমি বুঝতেছো এখানে অক্সিলারি ভার্ব বলতে কিন্তু সাহায্যকারী, সকল সাহায্যকারী ভার্বকে বোঝানো হয়েছে। সেটা হ্যাভ ভার্ব হোক, ক্যান কুড হোক, সেটা ডো ডিড ডাজ, ডু ভার্ব হোক, যেটাই হোক না কেন। মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টেরোরিজম অ্যান্ড, যেহেতু এখানে ডাজ নট তার মানে বুঝছে এটা কি? নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে কি হবে? সেম ভাবে এখন তোমার কি নেইদার বা এইদার যুক্ত করতে হবে, তারপর একটা অক্সিলারি ভার্ব থাকবে, তারপর একটা সাবজেক্ট থাকবে। আর যেটা না হয় তাহলে সাবজেক্ট থাকবে, একটা অক্সিলারি ভার্ব থাকবে, আর লাস্টে থাকবে কি? নট
এইদার। এটা কোথায় আছে দেখো তো, এ নাম্বার অপশন, নেইদার ডু আই। এখানে সোর পরিবর্তে কি ছিল, নেইদার ছিল, নেইদার ব্যবহৃত হয়েছে, হ্যাঁ নেইদার ব্যবহৃত হয়েছে। তারপর একটা অক্সিলারি ভার্ব দরকার ছিল, ডু ব্যবহৃত হয়েছে, এরপর একটা সাবজেক্ট ব্যবহৃত হয়েছে আই। সো এটাই কি সঠিক উত্তর। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে বানানটা ভুল, এটা হচ্ছে আউট। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট সেটা তোমাকে বের করতে হবে। আই এম ওয়ারিড অ্যাবাউট ইট, সবগুলোতে আছে আই এম ওয়ারিড অ্যাবাউট ইট, আই এম ওয়ারিড অ্যাবাউট ইট। এখানে অ্যাজ আই এম ওয়ারিড অ্যাবাউট ইট, যাই থাকুক সেটা আমার দেখার বিষয় না। আমার নিয়ম হচ্ছে একটা অ্যান্ড থাকতে হবে এরপর। এই তিনটাতে অ্যান্ড আছে, সো এটাতে অ্যান্ড নেই, এটা বা। এরপর এখানে অ্যান্ড আছে, অ্যান্ড আছে, অ্যান্ড আছে। অ্যান্ডের পরে কী ব্যবহার করতে হবে, হয় সাবজেক্ট থাকবে নয় সো থাকবে যদি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হয়। যদি নেগেটিভ এগ্রিমেন্ট হয় তাহলে সেখানে হয় নেইদার অর নট থাকবে, নয় কি থাকবে, সাবজেক্ট থাকবে, রাইট। তো এখানে দেখতে পাচ্ছি এটা একটা পজিটিভ এগ্রিমেন্ট, সো এখানে সো বা সাবজেক্ট থাকতে হবে। একটা অপশনে আছে বি নাম্বার, সো সঠিক উত্তর কি বি নাম্বারটাই হবে। আই এম ওয়ারিড অ্যাবাউট ইট অ্যান্ড সো ইজ হি। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, সেম সেন্টেন্সটা এখানে আছে, আমি আর এটা করছি না। ফ্রিকুয়েন্ট ক্লোজার্স অফ ইউনিভার্সিটিজ ব্যাডলি ড্যাশ একাডেমিক প্রগ্রেস, মানে প্রায় বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হওয়া কি করে, একাডেমিক যে শিক্ষা সেটার ব্যাঘাত ঘটায়। সো এখানে কি হবে, এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস। দুইটা ওয়ার্ডের মধ্যে দেখো এফেক্ট আছে একটা, ইফেক্ট আছে একটা, দুইটা দেখতে কিন্তু সেম, কিন্তু এখানে ডিফারেন্স আছে। এই জিনিসটা সম্পূর্ণ তোমার মুখস্থ এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, এটা তোমাকে মুখস্থ করতে হবে। এখানে তোমার বুঝতে হবে যে এখানে এফেক্ট হবে নাকি ইফেক্ট হবে। যেহেতু সেটা ক্ষতিগ্রস্ত করছে, ক্ষতিগ্রস্ত বলতে খারাপ প্রভাব ফেলা, সো এখানে আমরা এফেক্ট ব্যবহার করব। আর ইফেক্ট এই শব্দের অর্থও কিন্তু প্রভাবিত করা বা প্রভাব ফেলা, এটাও কিন্তু সেম, অর্থ সেম, কিন্তু ডিফারেন্স আছে। এফেক্টটা কি করছে, ক্ষতি করছে, প্রভাব ফেলছে। আর ইফেক্টটা হচ্ছে সেই ক্ষতি করা বা প্রভাব ফেলার পরের যেই ফলাফলটা সেটা। ইফেক্ট হচ্ছে ফলাফল, এটার আরেকটা শব্দ নাউন হিসাবে থাকতে পারে রেজাল্ট। এটা মানে হচ্ছে ইফেক্টটা কি রেজাল্ট দেখায়, আর এফেক্টটা কি সেটা সরাসরি প্রভাবটা ফেলছে, মানে ক্ষতিটা করছে। ওয়ার্স ড্যাশ এভরিবডি অ্যান্ড দেয়ার ডিস্ট্রাকটিভ ড্যাশ লাস্ট ফর জেনারেশন। এফেক্ট এবং ইফেক্ট এই দুটো শব্দ তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে এই সেন্টেন্সটা যদি তুমি বুঝতে পারো। ওয়ার্স যুদ্ধ, যুদ্ধ কি করে, মানুষের জীবনে একটা খারাপ প্রভাব ফেলে, মানুষের জীবনকে কি করে, ক্ষতিগ্রস্ত করে ফেলে। সো এই জায়গায় আমাদের এফেক্ট ব্যবহার করতে হবে। অ্যান্ড দেয়ার ডিস্ট্রাকটিভ, যুদ্ধের কারণে যে ধ্বংসগুলো হয় সেগুলো কি করে, মানুষের জীবনে একটা খারাপ ফলাফল ফেলে। অর্থাৎ মানুষের যুদ্ধের পরে মানুষের জীবন যেটা হয় সেটা কি, যুদ্ধের ফলাফল। সো এই জায়গায় আমরা কি ব্যবহার করবো, ইফেক্ট ব্যবহার করবো। এখন এখানে তুমি কোন অপশনটা নিবা, হয় ডি নাম্বারটা নয় সি নাম্বারটা, কারণ ওইগুলো তো ইফেক্টস আছে, তাই না। তো এখন কোনটা নিবা তুমি। ওয়ার্স দেখতেই বোঝাচ্ছে এটা হচ্ছে একটা প্লোরাল সাবজেক্ট, যেহেতু প্লোরাল সাবজেক্ট এই জন্য এরপরের যে ভার্বটা হবে সেটা প্লোরাল ভার্ব হবে, সেটার সাথে কোনো অ্যাজ বা ইয়াস যুক্ত হবে না। সো এই জন্য এখানে কী হবে, এফেক্ট হবে। দুইটার ক্ষেত্রে কি এফেক্ট আছে। তাহলে এখন আমাদের দেখতে হবে ইফেক্টসটা। এখানে দেয়ার ডিস্ট্রাকটিভ, এই যে ধ্বংসটা, যুদ্ধের পরে যে ফলাফলটা সেটা, সেই ফলাফলটা কিন্তু সিঙ্গেল। সেই জন্য এখানে আমরা যে ইফেক্ট না ব্যবহার করে আমরা কি ব্যবহার করতেছি, ইফেক্টস ব্যবহার করতেছি। এই জন্য তোমাকে এটাও কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টই তোমাকে এখানে খাটাতে হবে। এই জায়গায় ওয়ার্স একটা প্লুরাল সাবজেক্ট ছিল, যে কারণে এখানে এফেক্ট ব্যবহার করতে হয়েছে। আর এখানে দেয়ার ডিস্ট্রাকটিভ যেটা প্লুরাল ফর্ম না, এটা একটা সিঙ্গুলার ফর্ম, সেই জন্য এখানে কি ব্যবহার করতে হয়েছে, ইফেক্টস ব্যবহার করতে হয়েছে। সঠিক উত্তর কি সি নাম্বার অপশন, অর্থাৎ এফেক্ট অ্যান্ড ইফেক্টস। এরকম আরেকটা শব্দ আছে দেখো, একটা হচ্ছে অ্যালিউশন, একটা হচ্ছে ইলিউশন। এইগুলোর ক্ষেত্রে কিন্তু কনফিউশন হয়ে যায়। অর্থাৎ এই ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস তোমাকে পড়ার কারণটা কি, এই শব্দগুলোর মধ্যে যাতে কনফিউশন না হয়। অ্যালিউশন হচ্ছে হি ওয়াজ আনএবল টু অ্যালিউশন টু দ্য প্লে ইন, এটা হচ্ছে মাই স্পিচ, প্লে ইন মাই স্পিচ। এর মানে হচ্ছে আমার বক্তৃতার সময় এই নাটকটির প্রতি ইঙ্গিত করতে পারে না। এই অ্যালিউশন মানে হচ্ছে ইঙ্গিত, আর এই ইলিউশন মানে হচ্ছে ভ্রম বা ভ্রান্ত ধারণা যেটা সেটা। হি সাফার ফ্রম দ্য ইলিউশন দ্যাট হি ওয়াজ আনাদার নেপোলিয়ন। এর মানে হচ্ছে সে এই ভ্রান্ত ধারণায় ভুগছিল যে সে আরেকটা নেপোলিয়ন। হি ওয়াজ ড্রাইভিং ইন আ বিজি স্ট্রিট হোয়েন হিজ কার ব্রোক। আমাদের যেই ডিফারেন্স বিটুইন ওয়ার্ড ছিল সেটা কিন্তু আমি জাস্ট দুইটা উদাহরণ দেখাইছি। এর কারণ হচ্ছে ওই টাইপটা থেকে খুব কম প্রশ্ন আসে, কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে যাবা। আর এখানে গ্রুপ এবং ফ্রেজাল ভার্বস, এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক। গ্রুপ ভার্বসকে ফ্রেজাল ভার্ব বলা হয়ে থাকে, দুই তিনটা শব্দ একসাথে ব্যবহৃত হয়ে একটা ভার্ব বুঝিয়ে থাকে। হি ওয়াজ ড্রাইভিং ইন আ বিজি স্ট্রিট হোয়েন হিজ কার ব্রোক। এই জিনিসটা দেখো, সে একটা ব্যস্ত সড়কে যখন গাড়ি চালাচ্ছিল তখন তার গাড়িটা কি হলো, ভেঙে গেল। তাহলে এখানে কি ব্যবহৃত হবে, ডাউন ব্যবহৃত হবে, ব্রেক ডাউন। এটা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতোই, তোমাকে অর্থগুলো মুখস্থ রাখতে হবে। এই যে লাস্টের যে দুইটা টপিক, গ্রুপ এবং ফ্রেজাল ভার্বস, তারপর আছে ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস, সবগুলোই তোমার মেমোরাইজিং পার্ট। এগুলো তোমাকে 100% মুখস্থই রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এখন তুমি কোনগুলো পড়বা,
বিসিএস এর প্রশ্ন পড়বা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব প্রশ্ন আসছে সেগুলো পড়বা, সেগুলো মুখস্থ করবা, ঠিক আছে? তাহলে এখানে বাকি অপশনগুলো কেন হয় নাই? কারণ ব্রেক অফ মানে হচ্ছে হঠাৎ থেমে যাওয়া, আর ব্রেক আউট মানে হচ্ছে হঠাৎ শুরু হওয়া। হঠাৎ শুরু হওয়া অর্থে ব্রেক আউট ব্যবহৃত হবে, আর হঠাৎ থেমে যাওয়া অর্থে ব্রেক অফ ব্যবহৃত হবে। আর যখন ব্রেক ইন ব্যবহৃত হবে তখন কি? বাধা দেওয়া। ব্রেক অফ মানে হচ্ছে থামা, থামা বলতে আবার শুধু থামা না, হঠাৎ থামা। আর ব্রেকআউট মানে হচ্ছে কি? শুরু হওয়া। ক্লিয়ার? দ্য অরফান বয় ডাইড ড্যাশ কোলেরা। এই যে ডাইড, এই শব্দটাও খুবই গুরুত্বপূর্ণ, এই অর্থটাও কি অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে দুইটা প্রশ্ন আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এখানে দ্য অরফান বয় ডাইড কোলেরা, কলেরায় আক্রান্ত হয়ে এতিম ছেলেটা মারা গিয়েছে। কলেরা একটা অসুখ, যখন অসুখ বুঝাবে তখন হবে অফ। ডাইড অফ দ্বারা কি বোঝাচ্ছে? অসুখ। তার মানে যে কোনো অসুখের ক্ষেত্রে কেউ যদি অসুখ দ্বারা অসুস্থ হয়ে মারা যায় বা অসুখ হয়ে মারা যায়, তাহলে সেক্ষেত্রে কি ব্যবহৃত হবে? ডাই অফ ব্যবহৃত হবে। আর যখন ডাই বাই বলবে তখন মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট দ্বারা বা সুইসাইড করা, এগুলোর ক্ষেত্রে কি হবে? ডাই বাই, মানে কোনো কিছু দ্বারা মারা যাচ্ছে। ক্লিয়ার? আর এই যে ডাই ফ্রম, এই শব্দটা গুরুত্বপূর্ণ। ডাই ফ্রম বলতে কোনো একটা আঘাত, ছোট একটা আঘাত বা ছোট একটা জখম থেকে যে মারা যায় সেটাকে বলা হয় ডাই ফ্রম। অনেকে আছে না যে হাত কেটে যাওয়ার পরে সেখানে ইনফেকশন হয়ে মারা যায়, সেটাই আর কি। সেগুলো অর্থ বোঝালে কি হবে? ডাই ফ্রম হবে। আর গাড়ি দ্বারা বা সুইসাইড করা সেগুলো কি? ডাই বাই হবে। আর যদি অসুখ দ্বারা বোঝায় তাহলে সেটার ক্ষেত্রে কি হবে? ডাই অফ হবে। যেহেতু এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ তার জন্য এখানে আরো 3টা উদাহরণ দেওয়া আছে। দেখো, ডাই অন, হি ডাইড অন এ ফুল মুন ডে। ফুল মুন ডে মানে কি? একটা বিশেষ দিন না? পূর্ণিমা রাত তো প্রত্যেক দিন হয় না, এটা একটা বিশেষ রাত। বিশেষ রাতে বা বিশেষ দিনে যদি মারা যায় তখন কি ব্যবহৃত হবে? ডাই অন ব্যবহৃত হবে। গুরুত্বপূর্ণ কিন্তু। আর ডাই আউট এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? আস্তে আস্তে ধীরে ধীরে মরার ক্ষেত্রে। যেরকম এখানে বলা হয়েছে মোরালিটি ইজ ডাইং আউট গ্রাজুয়ালি, মানবতা ধীরে ধীরে মারা যাচ্ছে, এটা। আর ডাই অফ যেটা ছিল সেটা হচ্ছে কি? অসুখ থেকে বা অসুস্থতা থেকে মারা যাওয়া। আর এখানে যে ডাই অফটা আছে সেখানে কিন্তু একটা এফ না, 2টা এফ আছে। এই ডাই অফ মানে হচ্ছে কি? একে একে মারা যাওয়া। একে একে মারা যাওয়ার ক্ষেত্রে কিন্তু ডাবল এফ ব্যবহার করা হয়, অর্থাৎ ডাই অফ ব্যবহার করা হয়। এই ডাই অফ দিয়ে একে একে মারা যাওয়া বোঝায়। আর যখন তোমাকে বলা হবে ডাই অফ তখন কি বুঝতেছো? অসুস্থতা থেকে মারা যাওয়া। তাহলে এখানে যে শব্দটা আছে দ্য সন্স অফ দ্য উইডো ডাইড অফ, এর মানে হচ্ছে বিধবা মহিলাটির সকল সন্তান একে একে মারা যাচ্ছে। দেখো, বললাম না ডাই শব্দটা দিয়ে 2টা প্রশ্ন এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, এরকম আরো অনেক প্রশ্ন আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে। এই শব্দগুলাই কিন্তু তোমার বেশি বেশি পড়তে হবে। দ্য ফ্রেজ ডাই ডাউন ইজ পজেসড ইন মিনিং টু। ডাই ডাউন এই শব্দের অর্থ কি? তো ডাই ডাউন অর্থ হচ্ছে দুর্বলতর হওয়া বা দুর্বল হয়ে যাওয়া। তো দুর্বল হয়ে যাওয়া মানে হচ্ছে বিকাম লেস সেভার, এটার অর্থ হচ্ছে দুর্বল হয়ে যাওয়া। কারণ এখানে দেখো এলিমিনেট মানে হচ্ছে বাদ দেওয়া, এটা তো আর হচ্ছে না। ডিসকন্টিনিউ মানে হচ্ছে কি? আর চলমান না সেটা। আর কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণভাবে বা পুরোপুরিভাবে, সামগ্রিকভাবে, এই অর্থে। তাহলে এখানে শুধুমাত্র ডাই ডাউনের সাথে যেটা যাচ্ছে সেটা হচ্ছে বিকাম লেস সেভার, মানে হচ্ছে কি? দুর্বলতর হয়ে যাওয়া। লুক ড্যাশ এ ট্রাক ইজ হেডিং টুয়ার্ডস আস। এটা কি বোঝাচ্ছে? একটা ট্রাক আমাদের দিকে তেড়ে আসছে, সেটা দেখার জন্য বলা হচ্ছে। আর দেখো বলতে আমরা ব্যবহার করি লুক আউট। এখানে লুক আউট দ্বারা কিন্তু শুধু দেখতে বলা হচ্ছে না, এখানে কিন্তু সতর্ক করা হচ্ছে। তার মানে তোমাকে যদি বি কেয়ারফুল বলা হয়, এইটার পরিবর্তে তুমি কি লুক আউট ব্যবহার করতে পারছো। আবার বি কেয়ারফুল না বলে ওয়াচ আউট এটাও কিন্তু ব্যবহার করা যায়। ওয়াচ আউট মানে কি? বাইরে দেখো বা সতর্ক হও। লুক দিয়ে আরো কিছু শব্দ আছে, যেরকম লুক আপ। লুক আপ দ্বারা বোঝাচ্ছে বৃদ্ধি পাওয়া। যখন বৃদ্ধি পাবে বা বৃদ্ধি হবে তখন লুক আপ ব্যবহার করা হয়ে থাকে। আর লুক ফর মানে কি? খোঁজা। লুক ফর বলা হয় না, সার্চিং ফর, লুক ফর। আমরা ফেসবুকে যখন সার্চ করি তখন আবার দেখা থাকে লুকিং ফর, এরকম শব্দগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। লুক ফর বা লুকিং ফর বা সার্চ ফর বা সার্চিং ফর, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? খোঁজা বোঝাচ্ছে। আর লুক ইনটু এটা পুলিশ করে থাকে। লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা। এখন লুক আপ যে শব্দটা বললাম গ্রুপ ভার্বস, এটার অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। কিন্তু যখন লুক আপ টু থাকবে, লুক আপ টু, তখন কিন্তু আর বৃদ্ধি পাওয়া হবে না, তখন এটার অর্থ হয়ে যাবে সম্মান করা। এখানে দেখো এই শব্দগুলো দিয়ে কিন্তু আমি কিছু এক্সাম্পল দিয়ে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে বলা হয়েছে লুক ডাউন আপন অথবা অন, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ডোন্ট লুক অন দ্য পোর, গরিবদের ঘৃণা করো না। তার মানে লুক অন বা লুক ডাউন আপন দ্বারা কি বোঝাচ্ছে? ঘৃণা করা বোঝাচ্ছে। এখানে যে লুক অনটা আছে, এখানে যদি তুমি বলা হয় ডোন্ট লুক ডাউন আপন, শুধু ডাউন কিন্তু বলা যাবে না, তোমাকে এখানে লুক ডাউন আপন বলতে হবে। লুক আপ টু মানে কি? সম্মান করা। তাহলে এখানে দেখো এ লিডার মাস্ট বি ওয়ান হোম দ্য পিপল ক্যান লুক আপ টু, একটা এমন ব্যক্তিকে অবশ্যই লিডার হতে হবে যাকে সবাই সম্মান করতে পারবে। তারপর লুক অ্যাট মানে হচ্ছে কি? তাকানো। হি ইজ লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে আছে। আশা করি যেই টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সবগুলো টপিক তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এখানে কিছু ক্লাস ওয়ার্ক আছে, এই ক্লাস ওয়ার্কগুলোর উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাবা। প্রথম প্রশ্নে বলা হয়েছে ড্যাশ ইউর শোজ বিফোর এন্টারিং দ্য মস্ক, এখানে কোনটা উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাবে। তারপর আছে পেডিয়াট্রিক বা পিডিয়াট্রিক,
রিলেটেড টু দ্য ট্রিটমেন্ট অফ, এটা কোন ধরনের ট্রিটমেন্ট, অর্থাৎ এই ট্রিটমেন্টটা কাদের সাথে যায় সেটা তোমাকে এখানে বলতে হবে। অ্যা সাউন্ড হুইচ ক্যান নট বি হিয়ার, যে শব্দটা তুমি শুনতে পারো না সেটাকে কি বলা হয়। এই 3টা প্রশ্নের উত্তর তোমরা দিবা। তো আমি যে 14টা টপিক পড়াইছি সেই 14টা টপিকের মধ্যে পার্টস অফ স্পিচ এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আর্টিকেলস, এরপর হচ্ছে ন্যারেশন, এরপর কি সেন্টেন্স, তারপর নাম্বার যেটা আজকে পড়ালাম, এরপর ভয়েস, আর যা পড়াই নেই তার মধ্যে হচ্ছে প্রিপোজিশন, স্পেলিং, সিনোনিম। এই কয়েকটা টপিক যদি তুমি পড়ো না, তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংলিশের 100% মার্কসের মধ্যে 80% মার্কস তুমি ইজিলি তুলতে পারবা। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজির যে ফুল সিলেবাসটা সেটা তো আমি কমপ্লিট করেই দিয়েছি গ্রামারের 2টা ক্লাসের মাধ্যমে। আশা করি তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না। যদি তোমাদের কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, তোমাদের কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে তোমাদের প্রশ্নটা জানাবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্পেশাল ইংলিশ কোর্সে, অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি স্পেশাল কোনো একটা ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো এবং ঠান্ডা মাথায় সুন্দরভাবে পরীক্ষা দিও। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।